মা বলতেছে তোমার বয়স বেশি, আমার চাইতে নাকি তোমাকে বয়স্ক লাগে। প্রেম করার সময় মারে জিজ্ঞেসছিলে? এখন বিয়ের সময় মা না মানলে বিয়ে করতে পারবি না? জবাবটা রুচির মুখে এসেই গিয়েছিল, কিন্তু তৌহিদের অহেতুক অজুহাতের উত্তর করার আগ্রহ হলো না, কিংবা বয়স আসলেই হয়েছে। নিব্বানিবিদের মতো উত্তেজনা কাজ করে না, অবসাদ ছুঁয়ে ফেলেছে। তৌহিদের গলায় উদ্বেগ। অনিশ্চিত মাথা নেড়ে বলল, এইসব হাবিজাবি ঝামেলা আর ভালো লাগছে না। কি করব না করব কিছুই বুঝতে পারছি না। শীত পড়তে শুরু করেছে। বিকেলের আগে কুয়াশা নেমে আসে। সন্ধে হতে হতে পুরো শীতকাল। রুচির কণ্ঠে আবহাওয়া কিংবা পরিস্থিতি কোনোটারই তাপ শীত কিছুই প্রকাশ পেল না। খানিকটা অপ্রাসঙ্গিকভাবে বলল, ঠান্ডা লাগে, বাসায় যাই, চলো। তৌহিদ খানিকটা বিরক্ত হলো। গলার স্বর উঁচু শোনালো, কোনো কিছুতেই কিছু আসে যায় না তোমার? আমি একটা বড় সমস্যায় আছি। মায়ের সাথে যুদ্ধ করে তো লাভ নেই। আলটিমেটলি শি উইল বি দ্য উইনার। অন্ধকারে তৌহিদের মুখ দেখা না গেল, রুচি কিছুক্ষণ তাকিয়ে থাকলো ওর দিকে। মৃদু গলায় অপরাধী ভঙ্গিতে বলল, 9টা 5টা অফিস করে আর কিছু ভালো লাগে না আসলে। মাথায় কোনো চাপ নিতে পারি না। আচ্ছা, ফুচকাটা খেয়ে যাও। অ্যাসিডিটি ফর্ম করে বলে আজকাল এসব টক ঝাল ছেড়ে দিয়েছে। তাহলে চা খাও। আদা দিয়ে সুন্দর রং চা করে এরা। আমি কালকেই খেয়েছি। আচ্ছা, চাই ভালো। মামা, চিনি দিয়েন না। কালো জিরে, মশলা, লেবু কিছু দিয়েন না। শুধু আদা আর হালকা লিকার দিয়ে লাল চা দেন একটা। রুচি নিজেই অর্ডার করলো। তহিদ ভ্রু কুঁচকে তাকালো রুচির দিকে। রুচির হঠাৎ মনে পড়লো, দোকানিকে উদ্দেশ্য করে বলল, আরেকটা দিন অল্প চিনি দিয়ে। কথা আর বাড়ল না। রুচিকে বাসায় পৌঁছে দিয়ে তহিদ চলে গেল। অন্ধকারে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো রুচি। গলার কাছে কিছু একটা ডেলা বাঁধতে চাইছে। সেটাকে ঝেড়ে ফেলতে ফেলতে সিঁড়ির ধাপে পা বাড়ালো। দোতলার ওই কয়েকটা সিঁড়ি ভাঙতে আজকে লম্বা সময় লেগে গেল ওর। ড্রয়িং রুমের টিভিতে অনুরাগের ছোঁয়া নাটক চলছে। মঈন কাগজের ঠোঙা উঁচু করে ধরল। বাস স্টপের পাশেই দোকানটা। নতুন বসছে। চুলার উপর থেকে নামিয়ে নিয়ে আসলাম আপু। ফুলকপি আর আলু সিঙ্গারা, বোম্বাই মরিচ আর ধনে পাতা মেশানো। টেস্ট বাট ব্লাস্ট করবে পুরাই। তোরা খা, আমি গোসল করব। গোসল করে আয়, একসাথে না খেলে এই জিনিসে মজা নেই। রুলি উকি দিল, আপু, তুই কি শ্যাম্পু করবি আজকে? কেন? সময় বেশি লাগলে দুধ চা বানাবো। গরু দুধের চা সেই হবে। তুই শ্যাম্পু করে আসলে দেরি হবে। ততক্ষণে দুধ জাল দিয়ে ঘন করব। আর তড়িঘড়ি আসলে ডিপ্লোমা মেশাবো। দুধ নষ্ট করলে আম্মু রাগ করবে। ½ কেজি তো এক্সট্রা হয়েছে। কালকে দুধ দেয়নি বলে দুধওয়ালা আজকে 2 দিনের দুধ একসাথে দিয়ে গেছে। 1 কেজি পুরো। এক্সট্রা নিলি কেন? কালকে দেয়নি। মাস শেষে হিসাব থেকে 50 টাকা কম হতো বিল। রুলি মুখ বেজার করলো, আপু, তুই তো পুরো আম্মু হয়ে যাচ্ছিস। রুচি থতমত খেয়ে গেল। আসলে কি বুড়ো হয়ে গেছে ও? মাথায় পানি ঢেলে গোসলের আয়নার সামনে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলো। এই তো, কয়েকদিন আগেও এক ঢাল কালো চুল ছিল, এখন গোছে পাতলা হয়ে গেছে। কত শ্যাম্পু বদলে বদলো, চুল পড়াটা আটকানো যায়নি। বয়সটাকেও না। প্রায় 31 এখন। চোখের কোণে বয়সের ছাপ পড়তে শুরু করেছে। চামড়ার লাবণ্য কমে রুক্ষ হয়েছে। ঠোঁটের কমনীয় গোলাপি আভায় কালচে ভাব প্রকাশ পেতে শুরু করেছে। অনেক মেয়ে আছে যারা 30 পার করেও দিব্যি টলটলে, স্নিগ্ধ। ভেজা চুলে তোয়ালে জড়িয়ে মায়ের কাছে এসে বসলো। ইতস্তত করে বলল, আম্মু, শান্তি খালা যে প্রপোজাল এনেছিল, আমার আপত্তি নেই। তোমরা কথা বাড়াতে পারো। খুব লজ্জা করলো বলতে। বলেই চলে আসছিল রুচি। জাকিয়া ডাকলেন। বললেন, শান্তি প্রস্তাব আনছে তোর জন্য না, রুলির জন্য। রুচি তাকিয়ে থাকলো মায়ের দিকে। জাকিয়া বললেন, তোর জন্য তো কথা বলাই ছেড়ে দিয়েছে কয় বছর। তুই তো তৌহিদরে ছাড়া বিয়ে করবি না। আমরা তো বাধা দিই নাই। বেকার ছেলেরে মেয়ে দিতে তোর বাপের শুরুতে নারাজ ছিল। তারপরে তো মেনেই নিল মানুষটা। কত করে বললাম কাবিনটা করে রাখি, চাকরি হলে তুলে নেবে। তাতেও রাজি হলি না। আমি তো বলি তোর বিয়ের টেনশনেই তোর বাপে মরল। মানুষটা ঠিকই জানতো তৌহিদ শেষ পর্যন্ত বিয়েটা করবে না। দীর্ঘশ্বাস ছাড়লেন জাকিয়া। পরলোকগত স্বামীর কথা মনে পড়ে গেল।
তখন রুচির বয়স কম ছিল, দেখতেও সুন্দরী। তাদের ৩ সন্তানের মধ্যে সবচেয়ে মেধাবী ও রুচি। মাস্টার্স করতে করতে কোনো রকম ধরাধরি ছাড়াই নিজের যোগ্যতায় টেলিকম কোম্পানিতে ভালো বেতনের চাকরি জুটিয়ে ফেলল। কত ভালো ভালো পাত্রের সন্ধান এনে মেয়েকে রাজি করাতে চেষ্টা করতেন ওর বাবা, কিন্তু রুচিকে কিছুতেই টলানো যায়নি। কঠিন সংকল্প ছিল ওর। জাকিয়া বিড়বিড় করলেন, যেদিন শুনছি ওর বিসিএস হয়ে গেছে সেদিন থেকে ইয়ানাফসি পড়তেছি। কেমন করে যেন জানতামই আজকের দিন দেখা লাগবে, এই জন্য অবাক হই নাই। তোর বিয়ে আটকায় রাখছে এত বছর, যেই না চাকরি হইছে অমনি কচি মেয়ে বিয়ে করার শখ জাগছে। রুচি আপত্তি করলো, ওর মা রাজি হচ্ছে না। জাকিয়া মেয়ের বাস্তব বুদ্ধির দৌড় দেখে শুকনো হাসলেন। ওর বাপ মায়ের কদর আছে, তাদের অনুমতির বাইরে যাওয়া যায় না। তোর বাপ মা ছিল না কোনোদিন, এই জন্য আইবুড়ো মেয়ে বাপের ঘরে লণ্ঠন হয়ে বসে আছিস। তৌহিদ রোশনিরে বিয়ে করতেছে। কোন রোশনি? ইটখোলায় সোবান কাকার মেয়ে? হ্যাঁ। রুচি মনে মনে হিসেব করলো। বলল, মেয়েটা স্কুল পাশ করেছে। রুলির চাইতো ৬-৭ বছরের ছোট হবে। রোশনি হলো সেই বছরই তো রুলি স্কুলে যায়, তাই না? ওকে স্কুল থেকে নিয়ে আমরা খেলনা কিনতে মার্কেটে গেলাম, তারপর সোবান আঙ্কেলের বাসায় গেলাম। রুলি স্কুলের ইউনিফর্ম পরা ছিল সেদিন। তুমি জানলে কিভাবে? দুনিয়াটা যে গোল তার বহুত প্রমাণ পাইছি সারা জীবন ধরে। তো রেহানা আন্টি আসছিল, তহিদের বায়োডাটা সাথে করে নিয়ে আসছে। ভার্সিটিতে তো সেম বেস দেখে আসছে তোরে দিয়ে খোঁজ খবর করতে। আমারে বলল তোর কাছে যেন জানি ছেলে কেমন। তুমি কিছু বলো নাই তো? পাগল আমি? আমার মেয়ে যে পোড়া কপালি সেটা জনে জনে বলে বেড়াবো? এমন তো না যে রোশনিরে বিয়ে না করলে তৌহিদ তোকে বিয়ে করবে, অন্য কোনো অল্প বয়সী মেয়ে খুঁজে নেবে। আর রেহানার কথাই বুঝলাম অনেক দূর কথা এগিয়েছে। ছেলে মেয়ে বেশ মেলামেশা করে ফেলেছে, ওদের খুব পছন্দ তৌহিদরে। রোশনিও তো রেহানার গায়ের রং কাটিং পেয়েছে। তৌহিদের মা নাকি বউ করার জন্য পাগল। আমার কি দরকার ভাঙানি দেওয়ার? আমি বললেও রেহানা হয়তো বিশ্বাস করতো না। শুনে শুরুতে একটু দ্বিধা করলো, পরে ঠিকই তোর বদনাম গাইতো। সেদে সেদে কেন পরের বদয়া নেব? বলতে বলতে থেমে গেলেন জাকিয়া। মেয়েটা নিজেই না জানি কতখানি কষ্ট পাচ্ছে। মনে হলো মেয়ের ক্ষত খুঁচিয়ে ঘা করে দিচ্ছেন। গলায় দরদ এনে বললেন, মুখটা ওরকম শুকিয়ে আছে কেন? খাস নাই দুপুরে? আমার কাছে এসে বসতো একটু। এই রাতে চুল ভিজাইছিস কেন? ঠান্ডা লাগবে না? এত বড় মেয়ে, একটাও কথা শুনিস না। নিজের ভালো বুঝবি কবে? দুনিয়াটা কত স্বার্থপর জানিস। সত্যি বলতে খুব একটা কষ্ট হচ্ছিল না রুচির। তহিদের পরিবর্তন কয়েক মাস ধরে একটু একটু করে দেখা যাচ্ছিল। মেনে নিতে নিতে সয়ে গিয়েছিল, কিন্তু মায়ের আদরে বিগলিত হয়ে গেল আত্মসম্মান, সম্ভ্রম, সব। শিশুর মতো কেঁদে উঠল রুচি। যাকে আগলে নিলেন রুচিকে, ভেজা তোয়ালে খুলে চুল নেড়ে দিতে দিতে বললেন, ভালো হয়েছে, এসব বিয়া শাদীর দরকার নেই। হয় নাই যখন হয় নাই, সবাই চলে গেলে বুড়ো মাকে কে দেখবে? দেখবি না আমারে? আমার মা তো তুই। রুলিরে বিয়ে দিয়ে পার করে দেব, আর মইনকে বিয়ে দিয়েই বলবো, বউ নিয়ে আলাদা সংসার করো বাপু। আমরা বউ শাশুড়ি ক্যাচাল করতে পারবো না। আসবা, বেড়াবা, যাবাগা। নিজের সংসার নিজে গোছাবা, নিজেরা প্যারা খাবা, তাতে সম্পর্ক ভালো লাগবে। আর আমরা দুইটা মা মিলে পায়ের ওপর পা তুলে বসে সিরিয়াল দেখে আয়েশ করে জীবন পার করে দেব। আজকের পর্বে সুদীপা দীপা সেনগুপ্ত ছবি পেয়েছে, একদম ওর চেহারা। প্রথমে তো ভেবেছে ওই, পরে জেনেছে না, ওটা দীপা। লাবণ্যজের মালিক। চেহারার এত মিল কিভাবে হয় সেটা খুঁজে খুঁজে এবারে সবাইকে পেয়ে যাবে। চোখ ভরা পানি নিয়ে হেসে ফেলল রুচি। এই সিরিয়াল এখনো চলে? সূর্যদীপা নাতনি না সুদীপা? সোনারূপা বাচ্চা দুইটারই ভাল লাগতো। রাত 10টার পরে রুচি একা একা ছাদে উঠে গেল। 7 তলার উপর আকাশটা অনেক কাছাকাছি। নিঃসঙ্গ চাঁদটা ঝুলছে উন্মুক্ত প্রান্তরে, আর তার ধবল পূর্ণিমার আলোয় ভেসে যাচ্ছে চারিধার। রুচি ছাদে ওঠার প্রায় সাথে সাথে রুলিও চলে এলো। আকাশ পরিষ্কার, অল্প অল্প কুয়াশা স্বচ্ছ মেঘের মতো করে চাঁদটাকে ঘিরে ধরেছে। পৈশের আরামদায়ক শীতলতা। রুলি একটা চাদর ছুঁড়ে দিল রুচির দিকে। বলল, তোর শীত লাগে না? দেখলাম খালি একটা পাতলা জামা পরে বের হয়ে এলি। ভাত রেখে ছুটতে হলো আমাকে।
রুচি মৃদু হাসল। ভান করিস না। কিসের ভান? রুচি উত্তর দিল না। অন্য প্রসঙ্গে কথা পারল। শান্তা খালা তোর বিয়ের জন্য কথা তুলেছে, তুই জানিস? রুলি মাথা নাড়ল। ও জানে। কৌতূহলী হলো রুচি। তুই কি করবি? রুলি কিছুক্ষণ চুপচাপ থাকলো। ইতস্তত করলো খানিকটা। রুচির থমথমে মুখটা দেখে খুব মায়া হচ্ছে ওর। জড়িয়ে ধরে বুকে মুখ গুজে বসে থাকতে ইচ্ছে করছে। ছোটবেলার বাচ্চা রুলি হলে সেটাই করত। বড় হওয়াটা একটা জ্বালাতনের বিষয়। আর বিশেষ আদর ভালোবাসা দেখিয়ে রুচির ঘা খুঁচিয়ে দিতে ইচ্ছে করছে না। এখন আহ্লাদ করলে রুচি বুঝে যাবে যে ওরা তহিদের ব্যাপারটা নিয়ে সবাই উদ্বিগ্ন। কিন্তু চুপ করে থাকলে রুচি হয়তো অন্য কিছু ভেবে বসবে। সব ভাবনা চিন্তা করে রুলি মুখ খুলল। শান্তা খালা যখন প্রপোজাল এনেছিল তখন ওই শালা তহিদদার ব্যাপারটা তো জানতাম না। ভেবেছিলাম তোর বিয়ে তো ফিক্সডই। এখন আমার বিয়েটাই স্বাভাবিক। রুলির মুখ চোখ শক্ত হয়ে গেছে। চোখের জগদ্দল ঘৃণা ঠিকরে বের হতে চাইছে। সেদিকে তাকিয়ে রুচি হাসবার চেষ্টা করলো। থাক, গালাগাল করিস না। হয়তো ও আসলেই ব্যাটার ডিজার্ভ করে। কয়েক বছর টানা পরিশ্রম করেছে। কত অপমান, গালাগাল, গঞ্জনা শুনেও ফোকাসড ছিল। আমি তো দেখেছি সব। রুলি কাঁধ নাচালো। করতে পারে। আমারও না সেটাই মনে হয়। সে অনেক ভালো কাউকে ডিজার্ভ করে। সেই মেয়ে সব দিক থেকে তোর চাইতে বেটার হবে। মেবি মহারানী কোনো। অ্যাকচুয়ালি ওই ভুইত্তাটা কোনো মহারানীকে ডিজার্ভ করে। হার মেজেস্টি দ্য কুইন ক্যামিলা ওই রকম বেজি মার্কা মহিলাই ও ডিজার্ভ করে। আমার আপুকে কিভাবে ও পাবে? তুই পৃথিবীর সবচেয়ে সুইট মেয়েটা। অনেকক্ষণ ধরেই বোনকে জড়িয়ে ধরার ইচ্ছে প্রকট হচ্ছিল। শক্ত করে চেপে ধরল রুচিকে। রুচি হেসে ফেলল। সর, জড়াজড়ি ভালো লাগে না। রুলি ছেড়ে দিল না সহসা। রুচি অন্য কথা পারল। সেসব না। আমি প্রাসঙ্গিক না এখানে। তুই এত সহজে বিয়েতে রাজি হয়ে গেলি? নাহিয়ানের সাথে? রুচিকে বক্তব্য শেষ করতে দিল না রুলি। কথার মাঝখানে বলল, আমি ওর জন্য অপেক্ষা করব না আপু। রুচি তৌহিদের জন্য অপেক্ষা করে ভুল করেছে সেটা বলতে চাইল না রুলি। কিন্তু রুচি বুঝে গেল। ও মাথা নাড়ল। সেটা না শুধু। তোর অনার্সটা শেষ হয়নি এখনো। বয়সও 23 মোটে। এখনই বিয়ে করাটা আমার পছন্দ হচ্ছে না। আমিও এখনই বিয়ে করতে চাই না। শ্বশুরবাড়ি গিয়ে পড়াশোনা কন্টিনিউ করাটা হলো সোনার পাথর বাটি। সবাই শুনেছে শুধু, কেউ দেখেনি কোনোদিন ওই বস্তু। তবে শান্তা খালা যার কথা বলছে ওই ছেলেটা নাকি খুবই ভালো। আম্মু বলছে কথাবার্তা বললেই তো বিয়ে হয়ে যায় না। লাখ কথা হতে সময় তো লাগে। তবে এখন পরিস্থিতি খানিকটা বদলে গেছে। তোর বিয়ের আগে তো আমি বিয়ে করব না। রুচি রুলির আলিঙ্গনের বাঁধন ছাড়িয়ে নিল। অদূরে তাকিয়ে রইল। দূর দিগন্তে আকাশের দেখা পাওয়া মেলা ভার। সুউচ্চ ভবনগুলো কঠিন মুখ প্রহরীর মতো সতর্ক হয়ে দাঁড়িয়ে আছে। ওদের মতো শক্ত কংক্রিটের গলায় বলল, বাসায় যা রুলি, আমি কিছুক্ষণ একা থাকি। আর আম্মুকে বলিস ভয় না পেতে। আমি কিশোরী না, আমাকে পাহারা দিতে হবে না। রুলি তবুও মিনিট খানেক দাঁড়িয়ে থাকলো। রুচির হাত ধরে বলল, আমি ওসব ভাবিনি আপু। রুলি নিচে গেলে রুচি মোবাইলের ফটো গ্যালারি খুলল। অনেক ছবি আছে তহিদের সাথে ওর। কিছু ছবি রুচির একার হলো তুলে দিয়েছে তহিদ। প্রতিটি ফটোর সাথে কিছু না কিছু স্মৃতি আছে। বাছাই করতে গিয়ে বিরক্ত হয়ে গ্যালারির সব ছবি ডিলিট করে দিল। ফেসবুকে ঢুকে তৌহিদকে ব্লক করতে গিয়ে মনে হলো ছেলে মানুষই হয়ে যাবে। তাই অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করে দিল। ছাদে আসার সময় একটা শপিং ব্যাগ সাথে করে এনেছিল। ব্যাগটা থেকে তৌহিদের দেওয়া চিঠি, ছবি, অনেকগুলো কার্ড বের করলো। সেই প্রথম চিঠিটা। তৌহিদের হাতের লেখা সুন্দর। বাংলাটাও খুব সুন্দর আসে ওর। এসএমএস এর যুগেও ছোট ছোট চিঠি লিখত রুচিকে। সম্বোধন করত প্রিয়, সুরুচি লিখে। প্রথম চিঠিটা খুব মজার ছিল। প্রথমে তো রুচি ভেবেছিল খুব সিরিয়াস ধরনের পড়াশোনার কথাবার্তা। প্রিয় সুরুচি, সিনসিয়ারলি ইয়োর্স এর আদি অর্থ জানো? আগে বলি, শব্দ দুটো কিন্তু ল্যাটিন অরিজিন। ল্যাটিনে
সিনসিরা অর্থ উইদাউট ওয়াক্স, বাংলা করলে মোমবিহীন। অর্থ এতে মোম নেই বা খাদ নেই। মোম আর খাদ কি সমার্থক? একদমই না। এটাও ভীষণ মজার তথ্য। আমরা মনে করি যে আগেকার দিনে লোকেরা খুব সৎ ছিল। আদতে সেটা সত্য নয়। তারাও কেউ কেউ ঠক ছিল, জোচ্চোর ছিল। ভাস্কররা পাথর ঠুকে যেসব ভাস্কর্য বানাতেন, অনেক সময় সেসবের ত্রুটি দেখা যেত। ছোট কোনো ফাটল বা গর্ত, কখনো অসাবধানে কোনো অংশ ভেঙে যেত। সেসব ত্রুটি ধামাচাপা দিয়ে লুকিয়ে রাখার জন্য তারা প্রথমে মোম গলিয়ে ছিদ্রটি ভরাট করতেন। তারপর সেই মোমের উপর আবার পাথরের গুঁড়ো বা ধুলো দিয়ে চেপে দিতেন। এতে করে ওই ত্রুটি আর ধরা যেত না। নিরেট পাথরের মূর্তি মনে হতো ওগুলোকে। কেউ বুঝতেই পারত না। এই জন্য ওই সময় ওই কাজকে ধোঁকাবাজি হিসেবে ধরা হতো। কোথাও কোথাও অপরাধও। তখন এই সিনসিয়ার শব্দ বন্ধের প্রয়োগ শুরু হয়। যে ভাস্কর্যগুলোতে মোমের কারসাজি করা হয়নি, সেগুলোকে খাঁটি আর শতভাগ ত্রুটিহীন ধরা হতো। অর্থাৎ সিনসিয়ার। প্রকাশ্য এই শব্দ দুটির ব্যবহার শুরু হলো ত্রুটিহীন, একান্ত এবং সৎ সমর্পণকে উপমা দেওয়া হলো সিনসিয়ারলি ইয়োর্স। বাংলায় তর্জমা করলে এমন হয়, আমি একান্তই তোমার, শতভাগ তোমার, কিংবা আমার সমর্পণে কোনো খাদ নেই। তৌহিদ, সিনসিয়ারলি ইয়োর্স। ওটা যে প্রপোজাল ছিল, সেটা বুঝতে অনেকটা সময় লেগে গিয়েছিল রুচির। বুঝতে পেরে সে কি বুক কাঁপাকাঁপি, গলা শুকিয়ে যাওয়া। সেই মুহূর্তটা আর নার্ভাসনেসটুকু যত্নে তুলে রেখে দিয়েছিল চিঠিটাকে। ভাঁজে ভাঁজে জীর্ণ হয়েছে কাগজটা, আর বহুল ব্যবহারে তহিদের সে একান্ত সিনসিয়ারিটিও মলিন হয়েছে। ব্যাগে একটা লাইটারও এনেছ। লাইটারের আগুনের ওপর ধরল কাগজটাকে। কয়েক সেকেন্ড সময় নিল ওটা পুড়ে ছাই হতে। সবগুলোই পড়ল একে একে। যে যাওয়ার সে যাই, কোনো শর্তেই তাকে ধরে রাখা যায় না। ধরে রাখার বৃথা চেষ্টা করতে আত্মসম্মানে লাগে। মর্যাদা বোধ ধুলায় লুটিয়ে দিও, তাকে ধরে রাখা যায় না। তাই অহেতুক এই চেষ্টাটুকু করার আগ্রহ নেই রুচির। যে যাবার সে যাবে। আগে ভাগে তাকে ছেড়ে দেওয়ার এই প্রয়াস রুচিকে ভেতর থেকে ভেঙে চুরে দিতে থাকলো। কান্না পেল খুব। আগুনের শিখা সামনে নিয়ে নিঃশব্দে কেঁপে কেঁপে কাঁদলো। ব্যথার বোধ খানিকটা হালকা হলো। বুকের ক্ষরণ কমলো কিছুটা। বুক ভরে নিঃশ্বাস নিল। আদান অনেকক্ষণ থেকে খেয়াল করছিল রুচিকে। ওকে ছাদের কিনারায় দাঁড়াতে দেখে চমকে গেল। কি করবে বুঝে উঠতে না পেরে জোরে চেঁচালো, এই, এই, এই! বিকট চিৎকার শুনে পেছন ফিরল রুচি। আদনানকে ক্ষিপ্র বেগে ছুটে আসতে দেখলো, তটস্থ হয়ে বলল, কি হয়েছে? কি সমস্যা? লাফ দেবেন না, প্লিজ। সুইসাইড করার মধ্যে কোনো বাহাদুরি নেই। সমস্যার সমাধানও নেই। আপনার মা আছে, ভাই বোন আছে, তাদের কথা ভাবেন, প্লিজ। রুচি অত্যন্ত বিরক্ত হলো। আজব, আমি লাফ দিতে চাইছি এটা আপনাকে কে বলল? আদনানও ভীষণ অবাক হলো। সোজা হয়ে রুচির চোখে চোখ রাখলো। সন্দিহান গলায় বলল, আপনি সুইসাইড অ্যাটেম্পট করেননি? না। কিসে এমন মনে হলো আপনার? আপনি কাঁদলেন, ছবি চিঠি পড়ালেন, আরো খানিকক্ষণ কাঁদলেন। তারপর না উঠে এলেন ছাদের কিনারায়। এর পরের সিকোয়েন্স তো অবভিয়াস। এবার আপনি ঝাঁপ দেবেন। আপনি এতক্ষণ ধরে আমাকে নজরে রেখেছেন। কই, আমি তো দেখলাম না আপনাকে। আমি আপনার আগে থেকে ছাদে ছিলাম। যদিও আপনার প্রাইভেসি নষ্ট করা আমার উদ্দেশ্য ছিল না। আমি নেমে যেতে চেয়েছিলাম, কিন্তু ইনার মি বলছিল আপনি একটা বিপদ ঘটানোর তালে আছেন। রুলিও সেটাই ভেবে আমাকে পাহারা দিতে এসেছিল। আপনাকে আলাদা করে দোষ দেব না। রুচির কণ্ঠে কৌতূহল টের পেয়ে ছেলেটা বলল, আমি আদনান, 3 তলায় থাকি, আপনাদের বরাবর উপরে। আপনি চেনেন না আমাকে। আমি কিন্তু আপনাকে দেখি। আপনি লালের মধ্যে কালো লিপস্টিক লাগান। হিন্দি সিরিয়ালের ইভিল বাম্পদের মতো লাগে। রুচির খুব মজা লাগলো। হেসে ফেলল। মেরুন বলে ওটাকে। হোয়াট এভার। কটকটে রং, চোখে লাগে। আর পড়বেন না। আদনানের বলার ভঙ্গিতে অধিকার বোধ। রুচি ঠিক সুরটা বুঝে উঠতে পারল না। ব্রেকআপ বা ডিভোর্সের পরে মেয়েদের আশেপাশে এরকম অধিকার প্রবণ শুভাকাঙ্ক্ষীরা গুনগুনিয়ে ওঠে।
রুচি পাশ কাটিয়ে চলে আসবে বলে বিদায় নিল। আমার বাসায়ও মনে হয় সবাই আপনার মতো ভুল চিন্তায় পড়ে গিয়েছে। আপনি থাকেন, আমি আসি। আপনি না, তুমি। আমি অনেক ছোট হব আপনার থেকে। আপনার ভাই মঈন আমার ব্যাচমেট। ওহ, ভালো থেকো, আদনান। তবে তুমি যেভাবে হেরে গলায় চিৎকার করেছিলে, অমন করো না আর। ভয় পেয়েও কেউ ঝাঁপ দিয়ে বসতে পারে। ঠিক আছে? শুভরাত্রি। তহিদ অফিস থেকে ফিরে মায়ের জেরার মুখে পড়ল। তাহমিনা বেশ সুর করে বললেন, রোশনির বাবা আর অপেক্ষা করতে চাচ্ছে না কিন্তু। তহিদের ভুরু কুঁচকে গেল। কৌতূহলী হয়ে বলল, অপেক্ষা করতে চাইছে না মানে কি? তার মেয়ের বয়স কত? বয়স যাই হোক, সে যদি মেয়ে না রাখতে চায়, আমাদের কি করার আছে? আমাদের তো এগোনো উচিত। দিন তারিখ নিয়ে বসা উচিত। দুই পরিবারই বিয়ের কথা জোরে সোরে চলছে। কথা হচ্ছে, উপহার আদান প্রদান হচ্ছে। এর ভেতর মেয়ে রাখবে না, এই কথার অর্থ তহিদ বুঝতে পারল না। তাকিয়ে থাকলো। তাহমিনা বললেন, বিয়ের আসর থেকে কত বিয়ে ভেঙে যায়। বিয়ে না হওয়া পর্যন্ত মেয়ের লোকেরা ভয়ে ভয়ে থাকে সবসময়। কথা হয়ে বিয়ে না করালে বদনাম তো মেয়েরই। আর তাদের মেয়ে তো ওই একটাই। রোশনির তো আর ভাই বোন নেই। এক মেয়ে, এক মেয়ে জামাই। আমি এই মাসেই দিন দিতে চাই। তহিদ একটু ইতস্তত করলো। মা, মেয়েটা অনেক ছোট। বিয়ের বয়সও হয়নি, পরে দেখা যাবে। অ্যাডজাস্টমেন্টে সমস্যা হচ্ছে। তাহমিনা হাসলেন। ওসব কোনো কথা না। মায়ের একটা কথা শুনে রাখ। বুড়ো হাড় জোড়া লাগে না। বয়স হয়ে গেলে শেকড় বসে না। সেই বাপের বাড়ি টানেই যদি থেকে যায়, শ্বশুর বাড়ির লোককে আর আপন করতে পারে না। স্বামী শাশুড়ি পরই থেকে যায়। শুধু কি নেবে, কি বাপের বাড়ি দেবে, সেই ধান্দা থাকে। আর কম বয়স হলে সুবিধা হলো, এদের এখনো চোখ ফোটেনি। দুনিয়াদারি বোঝে না, চালাক চতুর না। শিখিয়ে পড়িয়ে নিজের মতো করে গড়ে পিটে নেওয়া যায়। স্বামীকে মানে গোনে, কথা শোনে। সেম এজের ফ্যাশন চলে এখন। সেসব সংসার টেকে? একটাও টেকে না। তাহমিনা মুখ ভেঙচালেন। স্বামী হয় বন্ধু। হুহ, মান দেওয়া না, কিছু না। তা থাক না, বন্ধুই থাক। মানা করছে কে? আজ তো বুঝবি না, বুঝবি পরে। মা যে ভালো চায়, ভালোর জন্যই পেটের ছেলের শত্রু হয়, সেসব বুঝবি ঠিকই। তহিদ আর কথা বাড়ালো না। তাহমিনার সব কথাই রুচিকে উদ্দেশ্য করে বলা। তহিদকে বিদ্ধ করে কথাগুলো। কাটার মতো। সহ্য হয় না, উগরেও দেওয়া যায় না। রুচির নামের মতোই মেয়েটা। রুচিশীল, ভদ্র, বিনীত। কুরুচিপূর্ণ কথাবার্তা ওর সাথে যায়ই না। মায়ের সাথে তর্ক করা মানে এসব কথা আরো বাড়বে। প্রতি কথাতেই কথা বাড়বে। রুচির নামে আরো কতকগুলো কুৎসা গিলতে হবে। তার চাইতে এই ভালো, চুপচাপ মেনে নেওয়া। মাকে তো আর বাদ দেওয়া যায় না। মাকে কষ্টও দেওয়া যায় না। খুব অল্প বয়সে বিধবা হয়ে দুই সন্তান নিয়ে অকুল পাথারে পড়েছিলেন তাহমিনা। তখন নানা জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসতো। ছোট বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন তিনি। না খেয়ে বাচ্চাদের খাইয়েছেন। উন্নত পড়াশোনা করে যোগ্য বানিয়েছেন। এখন বিনিময় দেওয়ার পালা সন্তানদের। ছোট ভাই তৌফিক প্রেম করে বিয়ে করে বউ নিয়ে আলাদা থাকে। তৌহিদের চাকরি ছিল না বলে বিয়ে করতে পারছিল না। ওর জন্য ছোট জনের বিয়েও আটকে ছিল। ওদিকে প্রেমিকা বিয়ের জন্য তাড়া দিচ্ছিল। উপায়ান্তর না দেখেও মায়ের অমতেই বিয়ে করে ফেলেছে। তাহমিনা পুত্র আর পুত্রবধূকে ঘরে উঠতে দেননি। তৌহিদও যদি একই কাজ করে, তবে তাহমিনা বাঁচবেন কিভাবে? তৌহিদের মন দ্বিধায় ভাগ হয়ে আছে। একদিকে রুচি, প্রথম প্রেম। অন্যদিকে রোশনি, মায়ের পছন্দ। পেন্ডুলামটা একবার এদিকে ভারী হয়, আরেকবার অন্যদিকে গিয়ে থিতু হয়। রুচি ভীষণ একা হয়ে যাবে। দুঃখ পাবে। ইনিয়ে বিনিয়ে অনেক রকম করে বলবার চেষ্টা করেও রোশনির কথাটা ওকে বলে উঠতে পারেনি তৌহিদ। তবে রুচি হয়তো আঁচ করে ফেলেছে। অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে। আত্মসম্মান বোধ প্রখর। নিজেই দূরত্ব তৈরি করে ফেলেছে। সপ্তাহে ২-৩ দিন তো ওরা একসাথে সময় কাটাতই। প্রায়ই রুচির অফিস থেকে ফেরার সময় তৌহিদ সঙ্গী হতো। তৌহিদের খেয়াল হলো অনেকদিন রুচির সাথে কথা হচ্ছে না। তৌহিদও কল দেবে দেবে করে দেওয়া হয়নি। সম্পর্কের শুরু থেকে এরকমটা কখনো হয়নি। মান অভিমান তো কম হয়নি। ঝগড়া হয়েছে, ২-১ দিন কথা বন্ধ থেকেছে।
আবার কেউ একজন মিলমিশ করে নিয়েছে। তবে তৌহিদ যে ব্যস্ত নতুন চাকরিতে সেটা রুচি বোঝে। তৌহিদকে তৌহিদের চাইতেও ভালো বোঝে। সেই রুচিকে হারাতে হবে, এই কথাটা মনে হলে বুকের ভেতর চিনচিন করে ওঠে। দুলতে থাকা মনের পেন্ডুলাম রুচির দিকে ঝুঁকে আসে। ও মোবাইল বের করে রুচিকে কল দিল। ফোনে রিং বেজে গেল, ধরল না। ফেসবুকেও রুচিকে পাওয়া গেল না, আইডি নেই। অদ্ভুত। এই জন্যই কয়েকদিন নিউজ ফিডে রুচির কোনো আপডেট নেই। ব্লক করে দিল নাকি? তহিদের হার্টবিট মিস হলো। বুকের কোনো এক জায়গায় হাহাকার পড়ে গেল। তড়িঘড়ি রুচির বোন রুলিকে কল দেওয়ার জন্য ফোন বুকে নাম খুঁজতে গেলে রোশনির কল এলো। অনুযোগ দিয়ে কথা শুরু করলো মেয়েটা। আপনাকে আমিই সব দিন কল দিই, আপনি কেন দেন না? একজন দিলেই তো হলো, কিছু বলবে? তহিদের কথার সুরে রোশনি আহত বোধ করল। অভিমান করে বলল, বিরক্ত হলেন? আপনি উপহার পাঠিয়েছেন যে পেয়েছি সেটা, এটা বলার জন্যই ফোন করেছিলাম, আর কিছু না। রাখি। রেখো না, রেখো না। আরে আরে, রাগ করলে নাকি? আমি ওভাবে বলিনি। আমি আসলে, বন্ধুরা প্রায় ঠাট্টা করে বলে, রোজের সাথে শুধু বেড শেয়ার করা হয়নি, তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে যেমন সম্পর্ক থাকে তার সবটাই রুচি আর তৌহিদ। অনেক দিনের সম্পর্কের পরে রুচির সাথে অভ্যস্ত কথা ছাড়া আর কিছু বলার থাকে না। নিত্যদিনের প্রয়োজন আর ঝাঁপিত জীবনের 12 ভাজা পেঁচাল। কিন্তু রোশনি এক টুকরো চঞ্চল হাওয়া, বেশ লাগে টুকটাক কথা বলতে। একঘেয়ে হয়ে যাওয়া পুরনো প্রেমের পরে বেশ নতুন ধরনের একটা অভিজ্ঞতা। অগোছালো আর বোকা বোকা কথাবার্তা, কিছুটা ন্যাকামো, হাবিজাবি, চটুল আবেগে নিখোঁজ উপাখ্যান। আর ফোনের ওই পাশে আদুরে কণ্ঠটা শুনতে ভারী ভালো লাগে। ক্লান্তি মুছে যায় নিমেষে। অভিমানী ঠোঁটা আদর করে মান ভাঙাতে ইচ্ছে করে। সেই আদর খানিকটা গলায় এনে বলল, তোমার প্রিয় চকলেট পাঠিয়েছি। এরপরেও কি রাগ করবে? আমি আসলে তোমাদের জেনারেশনকে ঠিক বুঝে উঠতে পারি না। কিসে রাগ করো, কিসে খুশি হও, আমাকে একটু শিখিয়ে দিতে তো পারো। রোশনি খিলখিল করে হাসলো। কিছু না, শুধু আমার সব কথা শুনতে হবে। এক্ষুনি প্রমিস করেন, যা বলবো সব শুনবেন। শুনবো তো, প্রমিস। কিন্তু তুমি তো শুনলে না। কোনটা শুনিনি, হ্যাঁ? এই যে বিয়ের আগে আপনার সাথে কথা বলা একেবারেই মানা, তবুও চুপি চুপি ফোন করি না, সারাদিন মিসড কল দিই, মেসেজ দিই, স্ন্যাপ পাঠাই। হুম, তুমি তো লক্ষ্মী মেয়ে। কিন্তু আপনি করে বলছো যে এখনো? এটা তো শুনলে না। রোশনি লজ্জা পায়, লাজুক লতা হয়ে বলে, তুমি করে বলবো তো, যেদিন বিয়ে হবে সেদিন থেকে। এখন বলো, শুনতে ইচ্ছা করছে। রোশনি মুখ চাপা দিয়ে হাসে, দুষ্টুমি করে বলে, কত বড় আপনি। আমার একটা ভাবি আছে, চাস্তো ভাইয়ের বউ, খুব দুষ্টুমি করে। জানেন কি বলে? কি বলে? তোর বর তো বুড়ো রে রোশনি। ইয়ার কি করে বলে আমি জানি, আমাকে খোঁচায়। কিন্তু আমার রাগ লাগে শুনতে। আমিও বলে দিয়েছি, বুড়ো বরই ভালো, বউকে বেশি ভালোবাসবে, তাই না? বলেন। তহিদের দ্বিধাটুকু কেটে যেতে থাকে। দোল দোল দুলে দুলে দুলুনিটা রোশনিতে এসে স্থির হয়। মনের আয়নায় রুচি মুছে যেতে থাকে। বিহবল হয়ও। ফিসফিস করে বলে, তাহলে তুমি করে বলো। তহিদের ভাবাবেগে রোশনিও আপ্লুত হয়। জড়ানো গলায় রিন রিন করে বলে, আমার লজ্জা করে, মুখে আসে না তো। চেষ্টা করি, হয় না। এমন করলে কিন্তু কঠিন শাস্তি পাবে। শাস্তির কথা শুনে রোশনি একটুও ভয় পেল না। হাসিতে ভরিয়ে জানতে চাইল, কি শাস্তি? তহিদ কথায় অপটু, কিন্তু সাহস বাড়ে। কিংবা দুঃসাহসী হতে ভারী ভালো লাগে। ওর সংকোচ হঠাৎ করে লাগামহীন হয়ে যায়। ঠোঁটে জড়তা কাটিয়ে বলে ওঠে, বুকের মধ্যে চেপে ধরে রেখে দেব। এত শক্ত করে রাখবো, শত চেষ্টাতেও দূরে যেতে পারবে না। রোশনের কান লাল হয়ে গেল। ঠোঁট উল্টে বলল, ইস, আপনি কেমন নির্লজ্জ। যান, আর কথা বলবো না আমি। না বলে দেখো, কি করবেন? তুলে নিয়ে আসবো না? যত অবাধ্য হবে তত তাড়াতাড়ি আমার ঘরে নিয়ে আসবো। বাসায় ডেট ফিক্সড হচ্ছে জানো? এলোমেলো কথোপকথন দীর্ঘ হতে লাগলো। রুলিকে কল দিয়ে রুচির সংবাদ নেওয়ার ইচ্ছাটা চাপা পড়ে গেল। রুচির কথা বেমালুম ভুলে গেল তৌহিদ। গুলশানের একটি অভিজাত রেস্তোরাঁ। রুচি হেলে দুলে এলো। আসবার আগে পার্লার থেকে এসেছে।
পার্লারে সাজবার সময় সামান্য গিল্ট ফিল হচ্ছিল, তবে অফিসে ব্যস্ত দিন পার করে যে আলুথালু অবস্থা থাকে, তাতে করে নিজের কাছেই নিজেকে প্রেজেন্টেবল লাগে না। যে কে হোক না কেন, প্রথম দেখাটা একটু পরিপাটি হওয়াটাই সৌজন্যতা। তাতে নিজেকে পণ্য মনে হওয়ার কিছু নেই। রুচি আস্থা ফিরে পেল। সাধারণত এই সময় মেয়েরা ভেঙে পড়ে। সঙ্গী যখন অন্য কাউকে গুরুত্ব দেয়, নিজেকে অযোগ্য মনে করতে শুরু করে। রুচি ব্যতিক্রম। ওর দুঃখ বোধ হয়েছে, কিন্তু নিজেকে তুচ্ছ মনে হয়নি। সাময়িকভাবে বয়স, চেহারার বয়সী ছাপ একটু দুর্বল করে দিয়েছিল, কিন্তু ও বিশ্বাস করে প্রতিটি বয়সেরই একটা সৌন্দর্য আছে। সেটা উপভোগ করা শ্রেয়। আর স্বনির্ভর মেয়েরা সব বয়সেই সুন্দর। একপাশে সিথি করে রাখা চুলগুলোর মধ্যে হাত চালিয়ে পেছনে পাঠিয়ে দিল সেগুলোকে। রেস্টুরেন্টের ঝকঝকে আলোর মাঝখানে ওকে আরো আত্মবিশ্বাসী দেখালো। নির্দিষ্ট টেবিলের সামনে এসে চমৎকৃত হলো। ভদ্রলোক একটা ফুলের বোকে সামনে নিয়ে বসে আছেন। বসে আছেন না বলে ধ্যানমগ্ন হয়ে আছেন বলাটা যথার্থ। চোখ বুজে আছেন, মেরুদণ্ড চিতিয়ে বসে, দুই হাতটা বুকের ওপর বেঁধে রেখেছেন। বসবার ভঙ্গিটা চমৎকার, বিনীত কিন্তু দৃঢ়, বয়সে রুচির কাছাকাছি। বায়োডাটাতে ৪১ লেখা ছিল। বয়স অনুপাতে দেহের গড়ন দারুণ, স্বাস্থ্যবান, কিন্তু মেদহীন ঝরঝরে শরীর, উজ্জ্বল শ্যামলা ত্বকের দোহারা গড়ন, মুখটা চারকোনা ধরনের, চোয়াল বেশ স্পষ্ট, চোখের ওপর সোনালি রিমের চশমা বেশ মানিয়ে গেছে। ভদ্রলোকের বুকেতে মুড়ানো কাগজের ফাঁক দিয়ে উকি দিচ্ছে তরতাজা লিলি। সেদিকে চোখ রেখে রুচি সহাস্যে বলল, মাহমুদ রব্বানী। আমি শাহিনা ইসলাম, সবাই রুচি ডাকে। মাহমুদ তাকালো সাথে সাথে, বদান্যতা দেখাতে উঠে দাঁড়ালো। সাবধানে হাসি খেলে গেল ঠোঁটের কোণায়। বলল, হ্যাঁ, প্লিজ। বসবার চেয়ারটাকে নির্দেশ করলো। রুচি বসতে বসতে বলল, খুব বেশি অপেক্ষা করায়নি তো? না না, আপনি একদম ঠিক সময়ে এসেছেন। আমি আগে এসে গিয়েছি। আসলে আমার বদভ্যাস এটা, আগে গিয়ে বসে থাকি। আপনি ভালো আছেন? অফিস থেকে এলেন বুঝি? হ্যাঁ, মাঝখানে পার্লারে গিয়েছিলাম। আমার ওপর কড়া নির্দেশ ছিল সেজেগুজে আসতে হবে। তবে সেজেছি আমি আমার জন্য। আমার ভালো লাগছিল নিজেকে প্যাম্পার করতে। অনেকদিন নিজেকে নিয়ে ভাবিনি। নিজেকে এক্সপ্লোর করার বাকি আছে অনেক কিছু। আমি কি পছন্দ করি, আমার কি ভালো লাগে, সেসবই যেন জানি না। এখন থেকে মনে হয় ভাববো। রুচি বিষণ্ণ হলো। ওর গলায় ব্যথা বাজলো। চুপচাপ হয়ে গেল দুজনে। মাহমুদ নীরবতা ভেঙে বলল, আপনি তো কর্পোরেটে আছেন। হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, কাস্টমার এক্সপেরিয়েন্স। দিনভর মানুষের সমস্যা শুনি, তাদের কত অভিযোগ থাকে। আমারই যেন শুধু কোনো অভিযোগ নেই। মাহমুদকে না, রুচি যেন অন্য কাউকে নালিশ জানাচ্ছে। মাহমুদের চেনা লাগলো সুরটা। নিজেও একই পথ পাড়ি দিয়ে যাচ্ছে। বলল, আমারও তাই। লোকজনের সমস্যা মেটাই, নিজেরটা জমা থাকে। কেউ জানতেও চায় না, বলিও না। রুচি সম্বিত পেল। আই এম সরি, আমি অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। বাই দ্য ওয়ে, কি নেবেন আপনি? অনেকক্ষণ ধরে দুটো মেনু কার্ড দুজনের হাতে। দুজনেই জানে খাবারটা এখানে বাহুল্য, তাই অর্ডার করেনি কেউই। রুচির কথায় মাহমুদ একটা কফি চেয়ে নিল। রুচিও তাই। কফির গ্লাসে চুমুক দিয়ে মাহমুদ বলল, রুচি, আমার ব্যাপারে সবই আপনাকে বলা হয়েছে সম্ভবত। তারপর আমি নিজে জানাতে চাই, আমি ডিভোর্সি। সেটা কি আপনি জানেন? রুচি মাথা নাড়ল। ও জানে। শান্তা আন্টি এই সম্বন্ধটা এনেছেন। জাকিয়া সান্ত্বনা দিতে বলেছিলেন বিয়ের দরকার নেই, কিন্তু কোমর বেঁধে লেগে পড়েছেন। রুচির কেন যেন মনে হচ্ছে এই সম্পর্কটা আর এগুবে না, একটা ওয়ান টাইম মিটিং হিসেবেই থেকে যাবে। তাই আর কৌতূহল বাড়ালো না ও। লোকের ব্যক্তিগত জীবন সম্পর্কে ওর আগ্রহ নেই। মাহমুদই নিজের থেকে বলল, একটা বছর আমি খুব জঘন্য দাম্পত্যের ভেতর দিয়ে গিয়েছি। এতটা বাজে এক্সপেরিয়েন্স যে দ্বিতীয়বার আবার বিয়েতে আপত্তি ছিল। তবে সময় গড়িয়েছে, আর আমি জীবনের ব্যাপ্তি নিয়ে ভাবতে শিখেছি। এখন আর কাউকে দোষ দিই না। মনে করি আমি হয়তো ঠিক মানুষটা ছিলাম না। এবার বলুন, আমার দিক থেকে আপনার এক্সপেকটেশন কি? রুচি চোখ নামিয়ে নিল। প্রথম পরিচয়ে সব লোকই ভালো দিকটাই প্রকাশ করে।
অন্ধকার রয়ে যায় পরবর্তী আবিষ্কারের জন্য। তবে মাহমুদকে সৎ মনে হচ্ছে। রাস্তার মাঝখানে রেখে পালিয়ে যাবে না হয়তো। তাতে রুচির কি? তার সাথে তো দ্বিতীয়বার আর দেখা হচ্ছে না। মাহমুদ বলল, শান্তা আন্টির কাছে আপনার সম্পর্কে সবই শুনেছি। আপনি স্মার্ট, স্বাধীনচেতা, দায়িত্বশীল। বাবার অবর্তমানে ভাই বোনের অভিভাবক হয়ে বিয়ে করেননি। এটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। রুচির ফোন সাইলেন্ট করা। ডিসপ্লেতে তৌহিদের নাম ভেসে উঠল। কয়েকবার কল এসেছে। অফিস টাইমে তৌহিদ কখনোই কল দেয় না। আজকেও ছুটির পর থেকে লাগাতার কল ঢুকছে। রুচি মোবাইলটাকে পার্সের ভেতর ঢুকিয়ে রাখলো। নড়ে চড়ে সোজা হয়ে বসলো। বলল, মাহমুদ সাহেব, ওটাও সত্যি, কিন্তু সম্পূর্ণ সত্যি না। সময় নিল রুচি। থেমে থেমে বলল, আমার রিসেন্টলি ব্রেকআপ হয়েছে। 10 বছরের চেনা জানা, 8 বছরের প্রেম ছিল আমাদের। ইট ওয়াজ নো লেস দেন আ ম্যারিটাল রিলেশনশিপ। ওর জন্য অপেক্ষা করতে করতে বিয়ে করা হয়ে ওঠেনি। ভেবেছিলাম বিয়ে ওকেই করব, অন্য কিছু ভাবা হয়নি। আমিও এক সম্পর্কে নেতিবাচক কিছু বলবো না, তবে শেষ পর্যন্ত বিয়েটা যে হয়নি সেটা ওর দিক থেকে আগ্রহে ভাটা পড়ে গিয়েছে বলে। অনেকটা পথ পাড়ি দিয়ে ফিরে এলাম যেন অযথাই। বলতে বলতে উঠে দাঁড়ালো রুচি। 2 হাত জোর করে বলল, আই এম সরি মাহমুদ সাহেব, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমার মনে হচ্ছে আমি এখনো মুভ অন করতে পারিনি। স্টিল আই লাভ হিম। অফিসিয়ালি ব্রেকআপও করিনি। ওদিকটা বন্ধ না করে অন্য কারোর জন্য দরজা খুলে দেওয়াটা আমার নিজের কাছেই অফেন্সিভ লাগছে। কাইন্ড অফ চিটিং। আমি খুবই দুঃখিত। প্লিজ আমাকে ক্ষমা করবেন। ছুটে বেরিয়ে এলো রুচি। কান্না পাচ্ছে। নিজেকে খুব অসহায় লাগছে। তৌহিদের প্রতি সমস্ত অনুভূতি থেকে মুক্তি পেতে আকুল হয়ে উঠেছে প্রাণ। কবে যে আর মনে পড়বে না ওকে। মাঝে মাঝে কাজে ব্যস্ত হয়ে ভুলে থাকা যায়। মনে হয় আর মনে পড়বে না। তারপর একাকী হলেই কষ্টগুলো গ্রাস করে নেয় ওকে। অস্থির লাগে। অনেকটা সময় নিয়ে নিজেকে সামলালো রুচি। বাসায় ফিরতে ফিরতে 8টা বেজে গেল। বাসার নিচেই তৌহিদের দেখা পেল। ক্লান্ত ভঙ্গিতে এগিয়ে এলো তৌহিদ। অভিযোগ করলো না কোনো। জানতে চেয়ে বলল, তোমাকে কল দিচ্ছে কয়েকদিন ধরে, ধরছো না, সমস্যা কোনো? ফেসবুকও নেই। প্রথম প্রশ্নটার উত্তর দিল না রুচি। ফেসবুক অ্যাকাউন্ট সম্পর্কে বলল, আমাদের মিউচুয়াল ফ্রেন্ডের সংখ্যা তো কম না। ভার্সিটির প্রায় সবাই আছে লিস্টে। আমি আসলে কারোর সহানুভূতি নিতে চাইছি না। তৌহিদ রুচির বলা কথাটা বুঝলো। না বলাগুলো বুঝে নিল। আত্মপক্ষ সমর্থনে ভাষা জোগালো না মুখে। রুচি ডাকলো, নিচে দাঁড়িয়ে আছো কেন? চলো বাসায় চলো। তৌহিদ হাসলো। গিয়েছিলাম, আন্টি বের করে দেয় নাই বা মুখের উপর দরজা লাগিয়ে দেয় নাই, কিন্তু টের পেলাম আমি এখন ওই বাসায় আনওয়েলকামড। রুচি কিছু বলতে যাচ্ছিল, আদনান নামলো ধূপধাপ। রুচিকে উদ্দেশ্য করে বলল, মাথা ব্যথা হচ্ছে খুব। একটা ডিসপ্রিন নিয়ে আসি, নাকি প্যারাসিটামল আনবো? রুচি প্রশ্নের কারণ বুঝতে পারল না। অপ্রস্তুত হয়ে জবাব দিল, প্যারাসিটামলেই ভালো হবে মেবি। আদনান চলে গেল ফার্মেসিতে। ফেরার পথে রুচির দিকে তাকিয়ে হাসলো। 1 মিনিটের মাথায় আবার নামলো। বলল, তখন বলতে ভুলে গিয়েছিলাম, আপনাকে অনেক সুন্দর লাগছে। আমার কথা শুনে মেরুন লিপস্টিক না দেওয়ার জন্য ধন্যবাদ। এই গোলাপিতে কি স্নিগ্ধ দেখাচ্ছে বলেন তো? আমার তো চোখই সরছে না। মনে হচ্ছে উইন্টারে বসন্ত এসে গেছে। শেষ 3টে শব্দ গানের সুরে গাইল আদনান। রুচি অত্যন্ত বিরক্ত হলো। এরকম গায়ে পড়ে আলাপ করা মানুষ ওর পছন্দ না। ভদ্রচিত মৃদু হেসে চোখ ফিরিয়ে নিল। তৌহিদকে উদ্দেশ্য করে বলল, কিছু বলার জন্য খুঁজছিল আমাকে? তৌহিদও বেশ অবাক হয়েছে। রুচিকে আকর্ষণীয় লাগছে সেটাও নজর কাটছে। ও আনমনা হয়ে জানতে চাইল, কে লোকটা? আদনান, আমাদের উপরতলার টেনেন্ট। ও, তোমাকে বলা হয়নি। আমার মনে হয় ঢাকার বাইরে পোস্টিং হচ্ছে। সমস্যা হবে তো। আন্টি তো মনে হয় না বাড়ি ছেড়ে তোমার সাথে যাবেন। একা হয়ে যাবেন বেচারা। চেষ্টা করে দেখো, গ্রেটার ঢাকাতে হলেও প্রতিদিন বাসা থেকে অফিস করতে পারবে। শুধু সেটা না রুচি, আসলে আমি অন্য একটা কথা বলতে চাইছি। রুচি মাথা নাড়ল। বলো। বলছি, কিন্তু তুমি কোথা থেকে এলে? এত রাত হলো অফিস থেকে ফিরতে? রুচি হেসে ফেলল। এক ভদ্রলোকের সাথে দেখা করতে গিয়েছিলাম। শান্তা খালা ঘটকালি করেছেন। ভদ্রলোক অগ্রণী ব্যাংকের কোন ব্রাঞ্চে যেন আছেন। এজিএম, শর্ট টাইম ডিভোর্সড।
ডিভোর্স শুনে মইন গাইগুই করছিল। কিন্তু আমার বয়সের সাথে তো খুব বেশি চুজি হলে হয় না। আদনান আবার ফিরল। রুচির হাত ধরে টানলো এবার। আসুন তো, আসুন। আমার হাত কেটে গেছে। আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছেন। আসুন তো, হাতে ওষুধ লাগিয়ে দেবেন। তাড়াতাড়ি আসুন। রুচিকে আপত্তি করার কোনো সুযোগই দিল না ও। টেনে নিয়ে গেল। তহিদকে বিদায় বলবার সুযোগটুকু ওকে দিল না আদনান। তহিদের জন্য সবকিছুই বড়সড় ধাক্কার মতো লাগলো। ও ভেবেছিল রুচি খুব ভেঙে পড়বে, কিন্তু ভাঙাচোরার লক্ষণ বিন্দুমাত্র খুঁজে পেল না ও। বরং অনেক বেশি উদ্ভাসিত রুচি, অনেক বেশি আলোকিত, অনেক আনন্দিত। ওর স্বাভাবিক সৌন্দর্য ঈর্ষণীয়ভাবে নজর কাটছে। খানিকটা যেন লাস্যময় হয়েছে। রুচির উল্লেখ করা ওই ডিভোর্সি ভদ্রলোক কিংবা আদনান, সবাইকে হিংসা হতে লাগলো। ওই ভদ্রলোক কি বলল? রুচিকে পছন্দ করেছে সে। আর রুচিও কি তহিদের রিপ্লেসমেন্ট এত সহজে ভেবে ফেলেছে? এই আদনানের সাথে বা এত ঘনিষ্ঠতা কবে হলো? রুচির হাত ধরলো। ওর চোখ বলছে ও পছন্দ করে রুচিকে। আর রুচি এত তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসে যাবে? ওর রুচি অন্য কারো হয়ে যাবে? অন্য কাউকে ভালোবাসবে? পর হয়ে যাবে? তৌহিদের মন পুড়তে থাকলো। বুক ভারী হয়ে আসতে লাগলো। অসহ্য যন্ত্রণা যেন। রুচি রেগে গেল। আদনানের গতির সাথে তাল মিলিয়ে বাধ্য হয়ে 3 তলা পর্যন্ত উঠে গেল। আদনানের বাসায় ঢুকলো না। 7 তলা বাসায় প্রায় সময় সিঁড়ি দিয়ে লোকে ওঠানামা করে। রুচি আশেপাশে তাকিয়ে ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে বলল, কি হলো এটা? এই অডাসিটি কিভাবে হলো তোমার? কি স্পর্ধা! রুচির মাথা গরম হয়ে গেছে, রাগে কাঁপছে। কপালে হাত দিয়ে স্থির হতে চাইলো। আদনান ঠোঁট টিপে মুখ কাচুমাচু করে তাকালো। অপরাধী গলায় মিনমিন করে বলল, আমার হাত কেটে গেছে, রক্ত পড়ছে। একটু কেয়ার করলে কি এমন সমস্যা হবে? প্লিজ। ওর হাতের তালু থেকে রক্ত ঝরছে তখনও। রুচি শান্ত হলো। জানতে চাইলো, বাসায় কে কে আছে? লোক আছে, বাসা খালি না। আমার কোনো খারাপ ইন্টেনশন নেই। আদানের হাতে রক্তপাত বেশি হচ্ছে। রক্ত পড়া থামানো দরকার। রুচি শান্ত হলো। বলল, আমার বাসায় চলো। ফার্স্ট এড কিট রাখা আছে। ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিচ্ছি। এখানেই আছে। আদনান ঘরের ভেতর টেবিলের উপর একটা ছোট বক্স দেখিয়ে দিল। রুচি সেদিকে এগিয়ে যেতে যেতে বলল, দরজাটা খোলা থাকুক। আদনানের ক্ষতস্থান পরিষ্কার করে দিতে দিতে রুচি জানতে চাইল, কাটলো কিভাবে? আমি আসলে এ বাসায় সাবলেট থাকি। ফ্ল্যাট শেয়ার করে যাদের সাথে, তাদেরকে ভাইয়া ভাবি ডাকি। নিজের রান্না নিচেকেই করতে হয়। ভেজিটেবল কাটছিলাম, অসাবধানে কেটে গেছে। রুচি ভুরুতে ভাঁজ তুলে বলল, আদনান, আমার মনে হচ্ছে তুমি ইচ্ছে করে হাত কেটেছো। সবজি কাটবার সময় হাতে তালুতে এভাবে কাটার চান্স অনেক কম। সাধারণত আঙুলে কাটে, তালুতে কাটে না। আমাকে বলো, এটা তুমি কেন করলে? তহিদ কল দিচ্ছে। রুচি মোবাইল বের করে নামটা দেখে সেটা আবার ব্যাগে ঢোকালো। আদনান ও রুচির ইনকামিং কলের নামটা দেখলো। বলল, কেমন জ্বলছে দেখছেন না? আপনাকে যখন নিয়ে এলাম, বেচারার মুখটা যদি দেখতেন। আমার তো হাসি চাপতে গিয়ে পেট ফেটে যাচ্ছিল। কি জ্বলছে? কে জ্বলছে? আপনার এক্স। নাকি এক্স এখনো হয়নি? আপনি এখনো লোকটাকে সুযোগ দিচ্ছেন? তুমি তৌহিদকে চেনো? আপনার সাথে দেখেছি অনেকদিন। আমার জানালা থেকে এন্ট্রান্স গেটটা স্পষ্ট দেখা যায়। গলিটাও অনেকটা দেখতে পারি। কে আসে, কে যায়, সব দেখি আমি। এই জন্য ইচ্ছে করে বারবার নিচে নামছিলে। কিন্তু তাতে তোমার কি লাভ হলো? আপনার লাভ হলো। আপনি সেদিন যেভাবে কাঁদছিলেন, ওই লোকটার কিছুটা শাস্তি তো পাওনাই হয়ে গেছে। ও এখন আপনাকে আর আমাকে জড়িয়ে নানান কিছু ভাববে, আর কষ্ট পাবে। কি হারিয়েছে টের পাবে। আমার তো মনে হয় আরো কয়েকদিন এটা কন্টিনিউ করা উচিত আমাদের। আমরা ফেক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে যাই। রুচি উঠে দাঁড়ালো। শীতল চোখে তাকিয়ে থাকলো আদনানের দিকে। তারপর পা বাড়ালো। দরজা দিয়ে বের হতে হতে বলল, হাতে পানি লাগিও না। শীতের দিনে ক্ষত সারতে দেরি হবে। তালু কাটা ব্যথা অনেক বেশি যন্ত্রণা দেয়। আর একটা কথা, আমার বয়স 21-22 নয় আদনান। প্রেমিকের হৃদয়ে ঈর্ষা তৈরি করার বয়স আমি পেরিয়ে এসেছি। সেটার প্রয়োজনও মনে করছি না। নিজেকে অতখানি হেল্পলেস এখনো মনে হচ্ছে না।
আর তুমিও ছেলে মানুষ না। মইনের বয়সই মানে ২৭। ম্যাচুরিটি গ্রো করার জন্য যথেষ্ট। যদিও বয়স দিয়ে ম্যাচুরিটি আসে না, তবুও ২৭ অনেক। প্রেমে পড়লে ২৭ও মানুষ ১৭'র আচরণ করে। মানে? মানেটা আপনি বুঝে গেছেন রুচি। আমার চোখে স্পষ্ট লেখা আছে। না বুঝবার অভিনয় করতে চাইছেন? আদানের চোখে গাঢ় অভিব্যক্তি। কালচে চোখের তারা আকুতি তীব্র হয়েছে। রুচি এড়িয়ে যেতে চাইল। আমি কিছুই চাইছি না। তাহলে বলুন, অগ্রণী ব্যাংকের ওই লোকটার সাথে আর দেখা করবেন না। আবার অধিকার বোধ। রুচি ঝট করে ঘুরল। ওর প্রশ্নবোধক চাহনির উত্তরে আদনান বলল, আমি শুনেছি আপনাদের কনভারসেশন। রুচি নিচের সিঁড়ির দিকে পা বাড়িয়ে দিয়েছে। ওর চলার গতি স্লথ হলো না। তহিদ বিমর্ষ মুখে বাড়ি ফিরেছে। বাসায় ঢুকে তাহমিনার মোবাইলের কথোপকথন শুনতে পেল। কোনো একজনকে রোশনি আর তৌহিদ কতটা মানানসই জুটি সেই সম্পর্কে ধারণা দিচ্ছেন। কথায় কথায় বয়স কম, ছেলে মানুষ, এইসব শব্দগুলো তৌহিদের কানে উত্তপ্ত সীসা ঢালল। ও মায়ের ওপর ক্ষোভ প্রকাশ করতে পারার অক্ষমতায় দুই পায়ের জুতো খুলে দুই দিকে ছুঁড়ে ফেলে নিজের ঘরে এসে দরজা দিল। কিছুক্ষণ পরে রুচির নম্বর থেকে কল এলো। এখনো সুরুচি লিখে সেভ করা। ফোন ধরে তৌহিদ চিৎকার করলো, এতক্ষণ আমার জন্য তোমার সময় হলো? এতক্ষণে মনে পড়লো আমাকে রাস্তার উপর দাঁড় করিয়ে রেখে হারিয়ে গিয়েছো? এতক্ষণে মনে হলো আমি অপেক্ষায় আছি আমার সাথে? রুচি ওকে কথা শেষ করতে দিল না। নিচু গলায় বলল, গোসল করলাম, এই জন্য সময় লাগলো। বলো। তহিদের গলার স্বর আরো উঁচু হলো। বলো মানে কি? আমি কি বলবো? বলবে তো তুমি। এসব কি হচ্ছে রুচি? তুমি কারোর সাথে রেস্টুরেন্টে চলে যাচ্ছ, কারোর কাটা হাতের পরিচর্যা করতে ছুটছ। আমি কে? হু দা হেল অ্যাম আই? আমার এক্সিস্টেন্স আছে তোমার কাছে, নাকি আমি মৃত? আমাকে অলরেডি সাইড করে দিয়েছ? রুচি দুঃখে কাঁদবে নাকি আমোদিত হয়ে হেসে ফেলবে বুঝতে পারল না। তহিদ মায়ের পছন্দ অন্য কাউকে বিয়ে করতে বাধ্য হচ্ছে, সেটা কষ্ট দিল, অভিযোগ করতো নাও। কিন্তু রোশনির সাথে ঘনিষ্ঠতা তৈরি করে আবার সেটা লুকিয়ে রুচিকে অপমান করেছে তহিদ। প্রমাণিত হয়েছে স্বেচ্ছায় রুচিকে বাদ দিয়েছ। শান্ত গলায় বলল, তহিদ, যেটা হওয়ার সেটা হয়ে যাওয়াই উচিত। টেনে টেনে তেতো করবার প্রয়োজন নেই। কি হয়ে যাওয়া উচিত? ব্রেকআপ। আমাদের ব্রেকআপটা তাহলে তুমি ইনিশিয়েট করছো? স্বীকার করছো প্রতারণা করেছো আমার সাথে? একই সাথে অন্য কারোর সাথে সম্পর্কে গিয়েছো? আমাকে আর ভালো লাগছে না? রোশনি যে রুচির পূর্ব পরিচিত সেটা বলতে ইচ্ছে করলো না ওর। কখনো কখনো চর খেয়ে চুপ থাকতে হয়। কিন্তু তৌহিদের অভিযোগের বহর দেখে রুচি হেসেই ফেললো শব্দ করে। সত্যি বললে, আরো অনেক আগে আমাদের মাঝখানে যাচ্ছিল সব শেষ হয়ে গিয়েছে। দিনের পর দিন তুমি আমাকে ছোট করেছো। প্রমাণ করতে চেয়েছো আমি তোমার সাথে কম্পেটিবল নই। না বয়সে, না সৌন্দর্যে, না কোয়ালিফিকেশনে। কোনো দিক থেকে আমি তোমার যোগ্য নেই। বারবার বলেছো। আমাকে এত নগণ্য দেখিয়েছো, আমি নিজেই নিজেকে অচ্ছুত ভাবতে শুরু করেছিলাম। এসব কি বলছে রুচি? একদম বানোয়াট সব। মিথ্যে নালিশ। তহিদ বজ্রাহত হলো। অসম্ভব। তুমি আমাকে চেনো। আমি সবকিছু তোমাকে শেয়ার করি। প্রতিদিনের সাধারণ অ্যাবসার্ট কথাবার্তা আমি তোমাকে জানাই। কে কি বলল, আমি কাকে কি বলি, সব তুমি জানো। তোমাকে নিয়ে মিন চিন্তা করা আমার পক্ষে সম্ভবই না। মায়ের বক্তব্যগুলো তোমাকে জানিয়েছি শুধু। সমাধান চেয়েছি। তোমাকে আমি ভালোবাসি রুচি। আমি কিভাবে তোমাকে অসুন্দর দেখব? আমি কিভাবে বলবো তুমি আমার যোগ্য না? কেন বলবো আমি? আমার চোখে তুমি এখনো সেই প্রথম দিনের রুচি। তোমার দৃষ্টি পাল্টে গেছে। হয়তো তোমার মায়ের চোখে আমাকে দেখতে শুরু করেছো, কিংবা অন্য কেউ দৃষ্টিগ্রাহী হয়েছে। যাকে, কোনো কিছু প্রমাণ অপ্রমাণের আগ্রহ আমার নেই। আমার মনে হয় একে অন্যকে আসামি বানিয়ে কাঠগড়ায় না তুলে আমরা এখানেই শেষ করি। তোমাকে আমি ঘৃণাতে মনে রাখতে চাই না। আর এটাও চাই না যে তুমি আমাকে ঘৃণা করো। যখন ভিন্ন দুটো মানুষ আমাদের জীবনসঙ্গী হবে, তখন ঘৃণা কিংবা ভালোবাসা কোনো অনুভূতিতে আমার মনে তোমার বা তোমার মনে আমার অস্তিত্ব থাকা ঠিক হবে না। তোমার জন্য শুভকামনা থাকলো। ভিন্ন মানুষ? আঁতকে উঠল তহিদ। না, আমি মরে যাব। তোমাকে ছাড়া কিছুতেই পারবো না। ওই প্রান্ত থেকে আর উত্তর এলো না।
রুচি ফোন কেটে দিয়েছে। তহিদ হতভম্ব হয়ে থাকলো কিছুক্ষণ। মাথা খালি হয়ে গেছে। বোধ অনুভূতি হচ্ছে। রুচি যা যা বলেছে সব মাথার ভেতর আলোচনা করলো। রুচি বলেছে ওর জীবনে আর তহিদের অস্তিত্ব থাকবে না। অন্য কেউ আসবে ওর জীবনে। রুচি ভুল বুঝেছে তৌহিদকে। বড় রকমের ভুল বোঝাবুঝি হয়ে গেছে। তৌহিদ টেরই পায়নি কবে এতখানি দূরে সরে গেছে রুচি। কবে রুচিকে এতখানি কষ্ট দিয়েছ একদম কিছু বুঝতে পারেনি। রুচি ওর কতখানি, কাকে বোঝাবেও? রোশনি? কিছু নাও, শুধুই চোখের চটক, মনের পা হরকানো একটুখানি, হৃদয়ে একটু মিথ্যে আন্দোলন। চকমকি পাথর কি কখনো পরশ পাথরের বিকল্প হয়? রুচি যে সবকিছু তৌহিদের, কবে থেকে তাও তো মনে পড়ে না। জীবন স্মৃতি যতটুকু মনে আসে সবখানেই তো রুচি। বড্ড ভুল হয়ে গেছে। কি করবে এখন তৌহিদ? মাকে এনে দেখাবে তৌহিদের ধ্বংস? নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করলো ওর। তবে কি মা বুঝতে পারবে? রুচি যে সশব্দে সমস্ত দরজা বন্ধ করে দিল সেটাও তো এখন স্পষ্ট। পুরুষ মানুষের সহজে কাঁদে না। যন্ত্রণা সহনাতীত হলেই কাঁদে তারা। তহিদ আর সহ্য করতে পারল না। আবেগে আর নিয়ন্ত্রণ থাকলো না। কেঁদে ফেলল। অসহ্য বেদনায় লীন হলো। অঝরে কাঁদতে থাকলো। পৃথিবীর অন্য কেউ সেই কান্নার সাক্ষী হলো না। না রুচি জানলো, না ওর মা টের পেল। সকালে রুচি বাসা থেকে বের হয়ে গলির মুখ থেকে রিক্সা নিল। রিক্সা চলতে শুরু করেছে কি করেনি, আদনান লাফ দিয়ে রিক্সায় উঠল। রুচি চমকে চিৎকার করতে গেলে আদনান থামালো ওকে। প্লিজ, গণদোলায় খাওয়াবেন না। জাস্ট কিছু কথা বলবো, তারপর চলে যাব। রুচি ক্ষিপ্ত গলায় বলল, তোমার মনে হচ্ছে না এটা হ্যারাসমেন্ট? না, মনে হচ্ছে না। আমি শুধু চাইছি আমার সম্পর্কে আপনাকে জানাতে। আমাকে না জানলে, না চিনলে রিজেক্ট কিভাবে করবেন? একটু শোনেন, প্লিজ। আমার বলা হয়ে গেলে সাথে সাথে আমি চলে যাব। জাস্ট 5 মিনিটস, প্লিজ। রুচি মুখ শক্ত করে বসে থাকলো। চিৎকারও করলো না, সহজও হলো না। আমি আজকে হঠাৎ করে আপনাকে পছন্দ করছি এমন নয়। আমি অনেকদিন থেকে আপনাকে দেখছি। অফিসে যান, আসেন এই পথ দিয়ে। আমি শুধু দেখি। ছাদে যান মাঝে মাঝে। আপনি বিশ্বাস করবেন না, মাঝে মাঝে সন্ধ্যার পরে আপনি ছাদে ওঠেন বলে আমি প্রায় প্রতিদিন আপনার আগে ছাদে উঠে বসে থাকি। কখন আপনি যাবেন সেই প্রতীক্ষা করি। বয়সে আপনি খানিকটা বড়। এটা যেমন একটা সংকট ছিল, আপনি একটা সম্পর্কে ছিলেন, সেই কারণেও আপনার মুখোমুখি হতে চাইনি। তবে খুব ইচ্ছে করত আপনি এই গোপন অ্যাডমায়ারারকে চেনেন। মনের কথা জানাতে ইচ্ছে করত। আপনার প্রতি আমার অনুভূতি কতটা প্রবল। খুব দুঃসাহসী হয়ে শুধু এটুকুই বলতে চাইতাম। শুধু শুধু আপনি বিরক্ত হবেন ভেবেই নিজেকে দমিয়ে রেখেছিলাম। আপনি যেদিন ওরকম করে কাঁদছিলেন, আমার ইচ্ছে করছিল আপনার চোখের পানি মুছিয়ে দিতে। দুঃখ একদম মানায় না আপনাকে। শুনতে খুব স্বার্থপর শোনাবে, একই সাথে আমি ভীষণ খুশি হয়ে উঠেছিলাম। আমার মনে হচ্ছিল এটা আমার জন্য ব্লেসিং। আমি আপনাকে পাবো বলেই অন্য কেউ আপনাকে ফিরিয়ে দিয়েছে। এই অঙ্ক স্বর্গে মেলানো হয়েছে। জিজ্ঞাসা করতে পারেন, বয়সের সংকোচ এখন মিলিয়ে গেল কিভাবে? এর উত্তর নেই আমার কাছে। আমি শুধু জানি আমার কাছে কোনো কিছুই আর কোনো বাধা নয়। হিমালয় এসে সামনে দাঁড়ালো সেটাকে গুড়িয়ে ধুলো বানিয়ে দিতে পারবো। শুধু আপনি হাতটা বাড়িয়ে দিলেই। রুচির কিছু বলা উচিত, কিন্তু ও পারল না। এত তাড়াতাড়ি কাউকে গ্রহণ করা যায় না, আবার এরকম আবেগপ্রবণ স্বীকারোক্তি প্রত্যাখ্যানও করা যায় না। অপ্রত্যাশিত আর নাটকে পরিস্থিতিতে পড়ে রুচি চুপ থাকাটাই শ্রেয় মনে করলো। পরে একসময় ছেলেটাকে বুঝিয়ে না করে দেওয়া যাবে। আদনানের যা বলারও বলে দিয়েছে। যে বিপুল সাহস সঞ্চয় করে জবানবন্দি দিতে এসেছিল তা তলানিতে এসে ঠেকেছে। বউ কাঁপছে তো বটে, হাঁটু দুটো একটার সাথে আরেকটা ঠোকাঠকি করতে শুরু করেছে। প্রচন্ড নার্ভাসনেস সামলাতে ব্যস্ত হয়ে পড়ল। তারপর কথা শুরু করলো ধীরে, বেশ কিছুটা সময় নিয়ে। আমার সংকোচের আরেকটা বড় কারণ আছে। বলার পরে আপনি ইচ্ছা করলে আমাকে মারতেও পারেন। আমি মার ঠেকাবো না। আদনানের হাসি কান পর্যন্ত পৌঁছালো। মজার কোনো রসিকতা করার ভঙ্গিতে বলল,
আমি কোনো ব্যাংকে চাকরি করি না। কোনো কর্পোরেট আইডি কার্ড নেই আমার। সরকারি চাকরির চেষ্টা করিনি কখনো। আমার আব্বু আম্মুর বক্তব্য অনুযায়ী ভাদাইম্মা। শুদ্ধ বাংলা বেকার। টোটো করে ঘুরি। রুচি কৌতূহলী হলো। আদনান মাথা নাড়িয়ে বলল, আমি ফাইবারে কাজ করি। ফ্রিল্যান্সার। এই শব্দটার পরে একটু থামলো, কারণ বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে এই শব্দটার সঙ্গে সঙ্গে অনেক প্রশ্ন পরপর এসে যায়। স্থায়ী তো? কাল পরশু কাজ থাকবে তো? এটা কি আসলেই কোনো কাজ? আদনান নিজেই উত্তর দিতে শুরু করলো। আমার বয়স 27। ফাইবারে কাজ করছি প্রায় 4 বছর। প্রথম বছর তো অতখানি সিরিয়াস ছিলাম না। বাবার টাকায় খাই ঘুমাই, পয়সা টানাটানি থাকতোই। আর 10টা ছাত্রের যেমন থাকে, টাকা কামানোর আগ্রহে একটা অ্যাকাউন্ট খুলেছিলাম। অল্পদিন বেসুমার আগ্রহ ছিল। তারপর অল্প স্বল্প। গ্রাজুয়েশন শেষ করে দেখি চাকরি পাই না। প্রবেশন পিরিয়ডে 8,000 অফার করে। ওতে তো আমার কিছু হবে না। তখন ফ্রিল্যান্সিংটা সিরিয়াসলি নিই। প্রোফাইল ততদিনে অ্যানরিস হয়েছে। টুকটাক কাজ করে ভালো রিভিউ পেয়েছি। তবে শুরুর দিকে ইনকাম ছিল ভয়ানক। মাসে কখনো 5,000, কখনো কিছুই না। তখন বাসার সবাই বলতো, আর কতদিন এই অনলাইন অনলাইন খেলবি? টিটকারি কম শুনিনি। মৃদু হাসলো আদনান। রুচিরও কৌতূহল বেড়েছে। আদনানের স্ট্রাগলের গল্প শুনতে আগ্রহ হচ্ছে। আদনান আগের কথার লেজ ধরে বলল, কিন্তু ধীরে ধীরে একটা জায়গায় দাঁড়িয়েছি। আমি মূলত কন্টেন্ট রাইটিং আর ব্র্যান্ড স্টোরি লিখি। বিদেশি ক্লায়েন্ট সব। এখন গড়ে মাসে 50-60 মতো আসে। রুচির চোখে সামান্য বিস্ময় ফুটে উঠল, কিন্তু খুব দ্রুত ও সেটা ধামাচাপা দিল। আদনানি বলল, গড়ে বলছি কেন? এই কথাটা খুব জরুরি। কারণ এটা আপনাদের মতো বেতন না। কোনো মাসে 2 লাখ, 2.5 লাখও হয়। আবার কোনো মাসে 10,000-এ নেমে আসে। কাজ রেগুলার, কিন্তু গ্রান্টেড না। আদনান রুচির চোখের দিকে তাকালো। ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বড় সমস্যা হলো সম্মান নেই আর সিকিউরিটি নেই। অসুস্থ হলে ছুটি নেই, কাজ না করলে আয় নেই। আর আত্মীয় স্বজনের কাছে আমি এখনো ওই তো ইন্টারনেটে কিছু একটা করে। আদনান একটু থেমে যোগ করলো, কিন্তু আমি নিজের খরচ নিজেই বেয়ার করি। আমার রেন্ট, খাবার, সেভিংস সব আমি চালাই। ইমার্জেন্সির জন্য ফান্ড আছে। আগামী 6 মাস কাজ না পেলেও টিকে থাকতে পারবো, এই হিসেব করে চলি। আব্বু আম্মুকে গিফট দিই। ফিক্সড কিছু দিতে পারি না, কিন্তু বড় একটা অ্যামাউন্ট পেলে আব্বুর অ্যাকাউন্টে কিছু ট্রান্সফার করে দিই। আমার ছোট 2 ভাই বোন আছে। ভাই পিঠাপিঠি, চিটাগং ভার্সিটিতে পড়ছে, মাস্টার শেষের দিকে। বোনটা এবারে এইচএসসি দেবে। ওদেরকেও প্রয়োজনীয় খরচাপাতি দিই। আমাকে একদম ইরেসপন্সিবল ভাববার কোনো কারণ নেই। আমার কোনো বদভ্যাস নেই। চা বেড়ের খরচ নেই। বাজে খরচও করি না। টাকা জমা থাকে। যেভাবে এখন কাজ করছি, এরকম করতে থাকলে 1 বছরই ঢাকার প্রাইম লোকেশনে একটা ছোটখাটো অ্যাপার্টমেন্ট কিংবা ডাউন পেমেন্ট দিয়ে দিতে পারবো। আদনানের গলা নরম হয়ে এলো। খানিকটা ভাঙা ভাঙা শোনালো। আমি জানি এটা ট্র্যাডিশনাল নিয়মের কোনো চাকরি না। এটাও জানি অনেকে এটাকে নিরাপদ ভাবে না। কিন্তু আমি কোনো মিথ্যে বলতে চাইনি। আমি শুধু সত্যিটাই বললাম। আমি কি করি, কতটা অনিশ্চয়তা আছে। মাস শেষে আমি পে চেক পাবো না, কিন্তু নিজের পায়ে দাঁড়াতে শিখেছি। ঝুঁকি নিতে ভয় পাই না, আর দায়িত্ব, আপনার সব রকমের দায়িত্ব নেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। রোদ ওঠেনি আজ। হুট করে তাপমাত্রা নেমে গেছে। শীত পুরো মাত্রায় এসে পড়েছে মনে হচ্ছে। আদনানের গায়ে হুডি। মাথাটা ঢেকে নিল সেটা দিয়ে। 2 হাত ঘষে গরম করার চেষ্টা করতে করতে বলল, যতটা শীতে কাহিল হচ্ছি, তার চাইতে ভয়ে বেশি নাজেহাল। রুচি জানতে চাইল, কিসের ভয়? রিজেক্ট হব, সেই ভয়। ইউ এক্সিস্ট জাস্ট আউটসাইড মাই রিচ। আমি কাঁপছি রীতিমতো। একটা গান গাই? রুচির অনুমতির অপেক্ষায় থাকলো না ও। দরাজ গলায় গেয়ে উঠল, দিও তোমার মালাখানি বাউলের এই মনটারে। ভিতর ও বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। গান শেষ করে রিক্সাওয়ালাকে থামতে বলল আদনান। আমি এখানেই নেমে যাচ্ছি। আপনার সামনে আর কিছুক্ষণ থাকলে ফেইন্ট হয়ে যেতে পারি। টেনশনে জমে যাচ্ছি। বিদায় দিতে দিতে বলল, যদি আমি জানি রেসপন্সটা নেগেটিভই হবে, তবু একবার রেজাল্ট জানবার জন্য কল দেব। আপনার ফোন নম্বর আছে আমার কাছে। অনেকদিন আগে কালেক্ট করেছি, কিন্তু সাহস করে কল দিনি।
একবার কল দিতে পারবো? রুচি উত্তর দিল না। আদনান রিক্সা থেকে নেমে আর একটু অপেক্ষা করলো। একটু হেসে দিয়ে বলল, আমি কি নীরবতাকে সম্মতি ধরে নেব? রুচি চোখ সরিয়ে নিল। আদনান কাঁধ নাচালো। অবশ্য, আপনি না বললেও আমি শুনবো এমন লক্ষ্মী ছেলে আমি নই। আপনি হ্যাঁ বলেন বা না, কয়েকটা গালাগালও করতে পারেন। আমি কল করবই। আমার গরজেই করব। আপনার গালাগাল শুনতে হলেও ফোন করব। রিসিভ করবেন, প্লিজ। না হয় সত্যি সত্যি গালাগাল করে দিয়েন। বাপ মা 14 পুরুষ তুলে গালি দিয়েন। তবুও রুচি কিছু বলল না। শত কষ্টে থাকলেও পুরুষ মানুষকে অফিস যেতে হয়, কাজ করতে হয়, দায়িত্ব থেকে পালালে চলে না। নির্ঘুম রাত কাটলে অফিসের জন্য ঠিকই সময় মতো তৈরি হয়ে গেল তৌহিদ। ওকে নাস্তা দিতে দিতে তাহমিনা বললেন, কালকে নাকি রোশনি কল দিয়েছে। তুই কথা বলিসনি ওর সাথে। ওর বাবা কল দিয়েছিল তোকে, সেটাও ধরিসনি। আমার সাথে কি কথা? যা বলার তোমার সাথে বললেই তো হলো। ডিসিশনের কর্তা তো তুমি। তুমি মায়ের দায়িত্ব পালন করেছো, বাবার দায়িত্ব করেছো। এখন জবাইও দিতে পারো। যা বলবে তুমি তাই হবে। আমাকে কিছু জিজ্ঞাসা করার দরকার নেই। তুমি বলে দিও যা বলার। তাহমিনার মাথা গরম হয়ে গেল সাথে সাথে। চিৎকার করে বলে উঠলেন, এসব কান পড়া কি ওই বুড়ি দিয়েছে? মায়ের বিরুদ্ধে বিষ ঢালছে ছেলের কানে। এখন ওর আঁচল ধরা হয়ে আছিস? তা যা তুইও ভাইয়ের পথ ধর। মাকে ত্যাগ কর। আমি মরলে কি আর বাঁচলে কি? জান কয়লা করে তোদেরকে মানুষ করেছি। এটাই তো আমার প্রাপ্য। ফেলে চলে যেতাম, রাস্তায় পড়ে থাকতি। কুলি হতি আর বাইদ্যান্নি বিয়ে করতি। সেটাই তোদের জন্য ভালো ছিল। তৌহিদ আর উত্তর করলো না। এখন মাকে কিছু বলা মানে আরো তেতে উঠবে। আরো খিস্তি করবে রুচির নাম ধরে। হাত জোর করে বলল, রুচির নামে আর কিছু বলো না মা। তোমার পায়ে ধরি। ও নিজেই সরে গেছে, আমাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে। আমাকে আর কোনো প্রয়োজন নেই ওর। ঢং, সব ঢং। ঠিক জানে, মুখ ঘোরালেই তুই পেছন পেছন কুত্তার মতো দৌড়াবি। ভং সব। বড় মাছ খেলিয়ে তোলার বুদ্ধি। ওই 72-এ বুড়ি কত ছলা কলাই জানে রে। এই জন্যই রোশনির সাথে কথা বলা বন্ধ বুঝছি। ঠিক তাই। আমার পেটের ছেলে, আমি তোকে চিনি না। এখনই ছুটবে এই বুড়িটার পেছনে। মাফ চাই তোমার কাছে মা। আমাকে মাফ করতে পারো? এখনই রোশনিকে কল দিয়ে নাক খত দিয়ে নেব। খুশি? তাহমিনা মুখ ঘুরিয়ে নিলেন। তৌহিদ অফিসে যেতে যেতে রোশনিকে কল দিল। রোশনি ঘুম ঘুম গলায় বলল, রাতে কল দিয়েছিলাম, রিসিভ করেননি, ব্যাকও করেননি। সন্ধ্যায় শাড়ি পরে ছবি দিলাম, একটা কমপ্লিমেন্ট তো দেনইনি। কিছু বলেননি। সিন করেছেন, কিন্তু ভান করেছেন দেখেননি। তৌহিদ রেগেছিল, বিরক্ত হয়ে গেল সহজেই। বলল, এইটুকুতে এত রাগ? মাকেও নালিশ করে ফেলেছ। এখন এতবার কল দিয়ে যাচ্ছি, ধরছ না। শোনেন মিস্টার, মাকে আমি নালিশ করিনি। উনি ফোন করে জিজ্ঞাসা করছিলেন আপনার সাথে কথা হয়েছে কিনা, প্রতিদিন কথা বলি কিনা। তখন বলেছি। আর রাগ করব না? করব তো। এইবার মাফ পেলেন। প্রথমবার বলে। কিন্তু জেনে রাখেন, আমি আমার বাবার প্রিন্সেস। আমার কথার উপর কেউ কখনো কথা বলে না। আমি এক ফোঁটাও অবহেলা সহ্য করব না। একদম সাবধান। কল দিলে সাথে সাথে রিসিভ করবেন। সে কোনো মিটিংয়ে আছেন, হাতে ঘোরা করছেন, সেসব শুনবো না। যদি আমার কল না ধরেন, তাহলে কি হবে? আর ভালোবাসবো না। এখন বুঝি ভালোবাসো? রোশনি লজ্জা পেল। কথার পরে কথা এসে গেছে, এভাবে বলার উদ্দেশ্য ওর ছিল না। মুখ ফসকে বলা কথায় লজ্জা পেয়ে গুট গুট করে বলল, জানি না। জান। একটা ভয়ঙ্কর রাত পার করেছে তৌহিদ। অসহ্য লাগছিল। মায়ের সাথে সকালের বচসাও চাপ দিচ্ছিল মাথায়। রোশনির সাথে কথা বলতে বলতে কষ্টগুলো মিলিয়ে যেতে শুরু করলো। মনের অজান্তে উৎফুল্ল হয়ে গেল। হাসতে হাসতে বলল, না, জানতে হবে। এড়িয়ে যেতে দেব না। উত্তর দাও। বলো, ভালোবাসো? আসলে, মানে, এই মনে করেন একটু একটু। একটু? শুধু একটু? তাহলে যাও, আমিও রেখে দিলাম ফোন। রোশনি বাধা দিল, না না না, একটু না। একটু না, অনেকখানি। অনেকখানি। অনেক অনেক অনেকখানি। লাঞ্চের আগে আগে তৌহিদদের কাছে দুজন ভিজিটর এলো। দুজনই 21-22-এর গণ্ডিতে। চেহারা থেকে ছোকরা ভাব এখনো দূর হয়নি, তবে ভদ্র। সুন্দর করে সালাম দিল।
ফর্সা মতন ছেলেটা ঠান্ডায় লাল হয়ে আছে। নাম বলল রেহান, অন্যজন সজীব। কুশল বিনিময় শেষ করে দুজনেই নিশ্চুপ, আর কোনো কথা বলে না। তৌহিদ বলল, আমাকে সালাম সাহেব বললেন তোমাদের কি দরকার আছে। কি দরকার? সজীব বলল, সালাম সাহেব আমার চাস্তো দুলাভাই। আপুর বিয়ে হয়েছে এই 2 বছর। আচ্ছা, তারপর? একটা বেবি হয়েছে, মেয়ে বেবি। তৌহিদ হেসে ফেলল। বিয়ের পরে বেবি হওয়াটাই স্বাভাবিক, কিন্তু সেটা জানতে চাইনি। বলছি, আমার কাছে কি দরকারে এসেছো? ছেলে দুটো আবার নিশ্চুপ হয়ে গেল। তৌহিদ বার দুয়েক ঘড়ি দেখল, কলম নাড়ালো। একটু আগে শীতে কাঁপতে থাকা ছেলে দুটো এখন ঘামতে শুরু করেছে। খুব নার্ভাস দেখাচ্ছে ওদের। তৌহিদ বলল, রিল্যাক্স হও। যদি এখন বলতে না চাও, লাঞ্চের পরে আসো। অন্যদিনও আসতে পারো। অ্যাপয়েন্টমেন্ট লাগবে না, আমার নাম বললেই হবে। আমি জলিলকে বলে দেব, এসে জলিলকে খুঁজবে। লাঞ্চের সময় হয়ে গেছে। তৌহিদ ঘড়ি দেখে চেয়ার ছেড়ে উঠে পড়ল। ওকে উঠতে দেখে রেহান বিড়বিড় করে বলল, আপনি বিয়েটা ভেঙে দিন স্যার। হুম? রোশনিকে বিয়ে কইরেন না, প্লিজ। আমি বুঝিনি কথাটা। রেহানের গলার স্বর কাঁদো কাঁদো হয়ে গেল। আমি রোশনিকে খুব ভালোবাসি, আর রোশনিও আমাকে ভালোবাসে। রোশনির বিয়ে হয়ে গেলে আমি মরে যাব। তহিদ কিছুটা সময় নিয়ে ভাবল। বলল, তুমি রোশনিকে পছন্দ করো, এটা ঠিক আছে। কিন্তু রোশনি নিজেই বিয়েতে সম্মতি দিয়েছে। আমার তো মনে হয় ও বেশ খুশি এই বিয়েতে। সজীব উত্তর দিল, না স্যার, রেহানা রোশনির রিলেশন জেনে গিয়েই তো ওর বাবা এত তাড়াতাড়ি ওকে বিয়ে দিয়ে দিচ্ছে। আসলে রেহান পড়াশোনা করে নাই, চাকরি বাকরিও করে না। এই জন্য ওকে রোশনির বাবা পছন্দ করে না। আর জানেন তো এই দেশের বাবা মা কেমন। ছেলে বিসিএস ক্যাডার আর বিদেশে থাকে, এই দুইটার একটা পেলেই তাদের মাথা ঠিক থাকে না। রেহান বলল, আমি কোরিয়া যাব। আমার এক বড় ভাই কোরিয়া থাকে, ও সব করে দিচ্ছে। আব্বু টাকাও দেবে। ভিসা এসে গেলে আমি রোশনিকে বিয়ে করব। সজীব মোবাইল বের করে তৌহিদের দিকে এগিয়ে দিল। এটা ফেক না স্যার। এসএস দিলে আপনি হয়তো ভাববেন এডিট করা। এটা রেহানের হোয়াটসঅ্যাপ। রোশনির সাথে ওর কথা হয়, দেখেন। মেসেঞ্জারও দেখতে পারেন, আমরা মিথ্যা বলতেছি না। আপনার সাথে বিয়ে ঠিক হওয়ার পরে রোশনি আর রেহানের সাথে কথা বলতেছে না। বেচারা পাগল হয়ে গেছে কয়েকদিনে। 4-5 দিন আগে অনেক হাতে পায়ে ধরে রোশনির সাথে দেখা করতে পেরেছিল রেহান। তখন একটু কৌশল করে ওর ফেসবুকে ঢুকে আপনার অ্যাকাউন্ট সম্পর্কে জানলো। এরপর অনেক লোক ধরে ঠরে আপনার অফিস এখানে সেটা জেনেছে। তারপর খোঁজ পেলাম সালাম দুলাভাইও এই অফিসে আছে। তহিদ চ্যাটগুলো পড়ল। আসলেই দুজনের মধ্যে সম্পর্ক আছে, বেশ ঘনিষ্ঠ কথাবার্তা। রোশনি যেভাবে তৌহিদকে মেসেজ দেয় সেই ভাষায়, সেই ইমোশনে রেহানের সাথেও কথা বলে। পারে কি করে মেয়েটা? এতটুকু একটা মেয়ে। রেহানের চোখ দিয়ে পানি পড়ছে। ফ্যাঁস করে বলল, আমি রোশনিকে অনেক ভালোবাসি, অনেক। আমি বাঁচব না ওকে ছাড়া। তহিদের নিজের ওপর প্রচন্ড হাসি পেল। একবার রুচির বিয়ে ভাঙতে এক সদ্য প্রভাষককে মেল করেছিল, ডিয়ার স্যার, আই এম অ্যান unemployed person, but I love Ruchi with a truth that has shaped my entire life. If there is even a small chance to stop this marriage, please help me save the person who is my whole world. এই ছোকরার মধ্যে অর্ধযুগ আগে তহিদকে দেখতে পেল। সেই তহিদ রুচিকে ভীষণ ভালোবাসতো। তহিদের মনে হলো ওর জ্বর ছেড়ে গেল। জ্বরটা যাওয়ার আগে ভীষণ রকম কাঁপিয়ে দিয়ে গেল। শরীরটা চাঙ্গা হয়ে উঠল, যেন রোশনি একটা মরণ ভেদি ছিল। মুক্তি পেয়ে হো হো করে হাসলো তহিদ। বলল, কিন্তু আমি বিয়ে ভেঙে দিলে রোশনির বাবা অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে। সবগুলো আটকাবে কিভাবে? রেহানের চোখে সংশয়, ও নিজেও জানে না। সজীব বলল, রোশনিই খারাপ স্যার। বয়স কম হলে কি হবে, ছেলে নাচে তো ওস্তাদ মেয়ে। চোখে মুখে কথা বলে, সেই কথা একে কে বোঝাবে? এ শুধু কাঁদে, মরবে, আর কি। রেহান চোখ নামিয়ে ফেলেছে। আমার ভিসা এসে যাবে স্যার, তারপর ওর বাবা আমার সাথে ওকে বিয়ে দেবে। তহিদ মাথা নাড়ল। বেশ, তাহলে আমি বিয়ের দাওয়াতের জন্য অপেক্ষা করব। রেহানের চোখে অবিশ্বাস। বিয়েটা সত্যিই ভেঙে দিচ্ছেন স্যার? তহিদ চওড়া হাসি দিল। সার্টেনলি। নিজের ভালোবাসার মানুষ থাকতে পরের প্রেমিকাকে কে বিয়ে করে? তোমার জন্য শুভকামনা।
তৌহিদের মন ফুরফুরে হয়ে গেল। অফিস ছুটির পর ও গেল ছোট ভাইয়ের বাসায়। তৌফিক খুব বেশি আয় করে না, সংসারে সচ্ছলতার অভাব আছে, কিন্তু ওকে দেখলে খুব সুখী মনে হয়। তৌহিদের কাছে সব শুনেও মাথা নাড়ল। অসম্ভব এই বিয়ে, মাথা খারাপ নাকি যে এরপরও এই বিয়ে করবে তুমি? মাকে বলছো? না, ফোনে বললে কি না কি করে বসে। মা কেমন জানিসই তো, সামনাসামনি বলবো ভেবেছি। সেটা ঠিক, তবে আমার মনে হয় না এরপরে রুচি ভাবিকে মা অ্যাকসেপ্ট করবে। তৌহিদ নড়ে চড়ে বসলো। আমার জায়গায় তুই হলে কি করতে? সেটা আমি অলরেডি করে ফেলেছি। তুমি রাগ করো না, একটা কথা বলি। আমাদের জন্য মায়ের যে স্যাক্রিফাইসটা, সেটার জন্য তুমি গিল্ট ফিল করো। আসলে ভাইয়া, তুমি মাকে ভক্তি যে করো, সেটা লোক দেখানো, নিজেকে বোঝানো। এই যে মাকে খুশি করতে তুমি নিজের ইচ্ছের বিরুদ্ধে অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছ, এতে কি মায়ের প্রতি তুমি সন্তুষ্ট? তার উপর তোমার শ্রদ্ধা থাকছে? আফটার ম্যারেজ তুমি যে সুখী হবে না, সেটা তুমি জানো। মনে মনে মাকেই তোমার অসুখী জীবনের জন্য দায়ী করে যাবা সারা জীবন। এখন থেকে করছো সেটা, তাহলে মাতৃভক্তি থাকলো কোথায়? বলবা আমি মাকে ফেলে নিজের মতো সংসার করছি, আমি তো এসব বলবোই। কিন্তু আমি আমার কোনো পরিণতির জন্যই মাকে দায়ী করব না। আর মাই তো আজ না হয় কাল আমাকে ডেকে নেবে। আমার বউকে হয়তো মেনে নেবে না, কখনোই না নিক। ও তো মাকে ভরসা করেনি, আমার হাত ধরতে এসেছে। মাকে তো এটা বুঝতে হবে। আমার স্ত্রী বা তোমার বউ কেউ মায়ের জন্য আসে নাই, বা মায়ের জন্য মায়ের স্ত্রী হয়ে আসবে না। সে আসবে তোমার জন্য। তুমি মাকে খুশি করার জন্য আত্মাহুতি দিলে কি তাতে আসলেই মা সুখী হবে? এই মা বউ টানাটানিতে তুমি আজীবন প্যারেশান হবে। নিজের জন্য ইনস্ট্যান্ট নিতে জানতে হয়। তুমি নিজে অসুখী হয়ে থাকলে কাউকে সুখী করতে পারবে না, না মাকে, না ভবিষ্যৎ স্ত্রীকে। তুই একবার যাবি, মাকে একটু বোঝালি। চলো যাই, মায়ের গালাগাল খেয়ে আসি। আমারই তো মা, বকলেই বাকি, মারলেই বাকি। তাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে তো আমি কিছু করি না। সে যদি অহেতুক কষ্ট পায়, তাতে আমার মন খারাপ হয় না। কথা পারতেই তাহমিনা তেতে উঠলেন। প্রথমে দোষারোপ করলেন তৌহিদকে। ও রুচিকে বিয়ে করবে বলে উদ্দেশ্য প্রণোদিত ভাবে রোশনির বদনাম করছে। তৌহিদ রেহানের মোবাইল থেকে কিছু স্ক্রিনশট নিজের হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করেছিল। তাতে কিছু ছবিও ছিল, রেহান রোশনির যুগল ছবি। আরো বিশ্বাসযোগ্য করতে রেহানকে ফোনেও যোগাযোগ করিয়ে দিল। তাহমিনা মাথায় হাত দিয়ে বসে পড়লেন। ওইটুকু মেয়ে, কি আশ্চর্য! এরা কি পেট থেকে পড়ে প্রেম করে? খবিশ কোথাকার! বাপ মা কেমন শিক্ষা দিয়েছে? তৌফিক ফুট কাটলো। যেমন শিক্ষা তুমিও তোমার ছেলেদেরকে দিয়েছ। তাহমিনা চোখ পাকালেন। ঘটককে ফোন দিয়ে বিয়ে নাকচ করলেন। সেই সাথে তৌহিদের জন্য আরো ভালো সম্বন্ধ আনতে বললেন। তৌফিক মায়ের কাছাকাছি এসে মাকে জড়িয়ে ধরল। মা, এখন রিলেশন খুব সহজ হয়ে গেছে। এখন প্রেমের সম্পর্ক থাকে না, এমন ছেলে মেয়ে খুবই রেয়ার। এই মেয়েটা তো বিয়ের আগে জানা গেছে। ভাগ্য ভালো বলতে হবে আমাদের। যদি বিয়েটা হয়ে যেত, কি হতো বলো তো? যদি ওই মেয়ে ভাইয়াকে কখনো আপন করতে না পারতো, তাহলে কি কেউ সুখী হতো? ওই মেয়েটাও না, ভাইয়াও না। তুমি না তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো ভাইয়াকে। ও দাম্পত্যে সুখী না হলে তোমার কি শান্তি হবে? এরপরে যাকে আনবে, তারও তো যে কেউ থাকবে না, সেটা তুমি গ্যারান্টি দিতে পারবে? তুই বলতে চাস কি, সোজা করে বল। আমার একজন পরিচিত আছে, যার জীবনে অন্য কেউ নেই। তাহমিনা আগ্রহী হলেন। কে? তোর চেনা? কেমন দেখতে? বাবা কি করে? তুমিও চেনো, রুচি ভাবি। তাহমিনা ক্ষেপে গেলেন। কি জাদু যে ওই মাইয়া করছে! আমার দুইটা নালায়েক ছেলে, দুইটারই বশ করে ফেলেছে। তৌফিক ক্ষেপে গেল না, শান্ত গলায় বলল, এই সেদিন কি হয়েছে জানো মা? আমাদের বাসা যেখানে, ওই মহল্লাতে এক বাড়িওয়ালার ছেলের বিয়ে হলো। ডাক্তার ছেলে, মেয়েটাও খুব সুন্দরী। অনার্স ফার্স্ট ইয়ার শুনেছিলাম। খুব জাঁকালো অনুষ্ঠান হয়েছিল। 7 দিন ধরে তো পুরো এলাকা লাইটিং করা ছিল। বিয়ের পরে মাস দুই ভালো, পরে একদিন শুনলাম মেয়েটার আগে প্রেম ছিল। সেই ছেলের সাথে মিলে স্বামীকে মেরে ফেলে সব সোনা গয়না নিয়ে দুজনে বিদেশ পালিয়ে গেছে। তাহমিনার শরীর কাঁটা দিল আতঙ্কে। ধীরে ধীরে বললেন, তাহলে কি করতে বলিস তোরা?
এই শুক্রবারে চলো, আমরা সবাই মিলে রুচি ভাবিদের বাসায় যাই। আংটি পরিয়ে আসি। তুমি গেলে ভাবি আর রাগ করে থাকতে পারবে না। আমরা দিন তারিখ ফেলে এই মাসেই ছোট একটা অনুষ্ঠান করে ভাবিকে নিয়ে আসি। তাহমিনা মুখ আমসি করে সম্মত হলেন। তোদের যা মনে চায়। তৌফিক মায়ের দুই গালে চাপ দিয়ে আহ্লাদ করে বলল, খুশি হও তো মা। তোমার ছেলের খুশিতেই তুমি খুশি, তাই না? তোমার ছেলে রুচি ভাবিকে পেলে স্বর্গ পাবে। খুশি হও, আনন্দ করো। বিয়ের বাদ্য বাজে রে। তৌফিক ডাইনিং টেবিল চাপড়ে তবলার বোল তুলল। আদনান ফোন করবে বলেও ফোন করেনি। রুচি বিস্ময়ের সাথে আবিষ্কার করলো, সারাদিনে অসংখ্যবার ও ফোন চেক করেছে। অবচেতনে কি আদনানের ফোনের জন্য অপেক্ষা করে আছে? ঠিক শুরুর দিকে তৌহিদের একটা মেসেজের জন্য কিংবা ভার্সিটিতে গিয়ে দেখা পাবার আগ পর্যন্ত যেমন উৎকণ্ঠিত হয়ে থাকতো, ঠিক সেরকম যেন খানিকটা নিজের প্রতি বিতশ্রদ্ধ হয়ে গেল। কি সব ঘটছে জীবনে! এখনো নতুন করে কেউ মনে দোলা জাগাতে পারে? কিভাবে? রুচি বাসায় ফেলে জাকিয়া বেশ উৎফুল্ল মুখে এগিয়ে এলেন। শান্তা ফোন করেছিল। ওই যে মাহমুদ, সেদিন দেখা করে এলি যার সাথে, ওদের দিক থেকে নাকি খুব আগ্রহ আছে। তোকে খুব পছন্দ হয়েছে ওদের, তাই বলল। তোর ফোন নম্বর দেবে কিনা জানতে চাইলো শান্তা। ওরা নাকি চেয়েছে, আমি বলেছি দিয়ে দিতে। রুচিকে খুব দ্বিধাগ্রস্ত দেখা গেল। মাহমুদ ফোন করলো রাত 9টার পরে। কথা না বাড়িয়ে সোজা সাপটা জানতে চাইল, আপনার যদি আপত্তি না থাকে আরেক কাপ কফি খেতে পারি আমরা। রুচি অপ্রস্তুত হলো। মাহমুদ বুঝতে পারল সংকোচের কারণ। ভদ্রভাবে বলল, আপনি খুব অনেস্ট, এজন্যই আপনাকে জানবার খুব আগ্রহ বোধ করছি। ফর্মাল ব্রেকআপ হয়নি বলে প্রাক্তনের প্রতি আপনার দায়বদ্ধতা প্রমাণ করেছে। ব্যক্তি জীবনে আপনি খুব লয়াল। রুচি, আমার কাজ টাকা পয়সার দেন দরবার নেই। অনেক দেখেছি আমি, যারা সততার মূর্তমান উদাহরণ। তারাও সততা বলতে অর্থের আদান প্রদানের স্বচ্ছতা কি বোঝান। মানুষ হিসেবে অন্য একটা মানুষের প্রতি, ইমোশনের প্রতি, সম্পর্কের প্রতি সৎ থাকাটাকে গুরুত্ব দেন না। কিন্তু আমার কাছে একজন মানুষ হিসেবে ট্রান্সপারেন্ট থাকাটা অনেক সিগনিফিক্যান্ট। আপনাকে আমি সেই রেয়ার প্রজাতির একজন মানুষ হিসেবে কাউন্ট করছি। আপনাকে আরো জানতে পারলে আমার জীবন পাচ্ছে একটা অমূল্য চ্যাপ্টার যোগ হতে পারত। একটা বড় শ্বাস নিল মাহমুদ। একটানা বলল, আপনি মুভ অন করতে চাইছেন। সম্পর্কের এই ট্রানজিশনাল পিরিয়ডে অবশ্যই আমাকে সময় দেওয়াটা আপনার জন্য অ্যানোয়িং, ওভার হেলমিংও। আপনি সময় নিতে পারেন, আমি অপেক্ষা করব। রুচি স্বগতোক্তি করল, অপেক্ষা? হুম, এতদিন অপেক্ষা করতে পেরেছি আপনার মতো চমৎকার একজন মানুষকে জানবার জন্য। আরো কিছুদিন নিশ্চয় অপেক্ষা করতে পারবো। আমার কোনো তাড়া নেই, আপনি যতদিন লাগে সময় নিন। তারপর এই যে আমার ফোন নম্বর থাকলো, আই এম জাস্ট আ কল অ্যাওয়ে। ফোন রাখতে রাখতে রুচি ঘেমে উঠল। আসলে ওভারহেলমিং সবকিছু। বিভিন্ন রকম আবেগে বিহ্বল হয়ে গেল। রাতে ঘুম এলো না সহজে। ছুটির দিন বিকেলে বিছানায় গড়াগড়ি করে নিচ্ছিল রুচি। রুলি এলো অত্যন্ত থমথমে মুখ নিয়ে, যেন টর্নেডো বয়ে গেছে ওর ওপর দিয়ে, এতখানি বিধ্বস্ত দেখাচ্ছে। রুচি আতঙ্কিত হয়ে লাফ দিয়ে বিছানা ছাড়লো। ভয়ার্ত গলায় প্রশ্ন করলো, কি হয়েছে রে? কার কি হয়েছে? আম্মু কই? মইন বাসায় নেই? ছিল তো, কোথাও গেছে? ওর কিছু হয়েছে? রুলি কাঁপছে, ভঙ্গুর গলায় বলল, আপু, মুখটা ধুয়ে একটা জামা পাল্টে নে, আর চুলটা আঁচড়া। মানে, কি বলছিস আবোল তাবোল? তহিদ ভাই আসছে। তহিদ এসেছে বাসায়? বসতে দিয়েছিস? ওনার মা, ভাইও সাথে আছে, মিষ্টি আনছে। ফলের ঝুড়ি দেখলাম, আর মনে হয় তোর জন্য শাড়ি টাড়ি। জানি না, মনে হয় শপিং ব্যাগ দেখলাম, এই জন্য আন্দাজ করেছি। রুচিকে কিং কর্তব্য বিমুখ দেখালো। বিছানায় পা তুলে আসন দিয়ে বসলো। রুলি তাড়া দিল, যা না, জামাটা বদলে আয়। আম্মু নাস্তার ব্যবস্থা করছে। মইন ওদেরকে দেখে খেপে গিয়েছিল। আম্মু ওকে ঠেলে ওর ঘরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়েছে। আমি এখানে এসেছি, ওরা একা বসে আছে। খুব বাজে একটা সিচুয়েশন। তুই কুইক রেডি হ। আমার মনে হচ্ছে ওরা প্রপোজাল নিয়ে এসেছে। প্রপোজাল মানে? বিয়ের প্রপোজাল। তহিদ ভাই মনে হয় ওনার মাকে রাজি করিয়ে এনেছে। কর্মদিবসে প্রায়ই ঘুম ভাঙতে দেরি হয়ে যায়।
অফিসের জন্য অল্প সময়ে তৈরি হওয়ার অভ্যাস আছে রুচির। ও খুব দ্রুত পরিপাটি হয়ে গেল। বসার ঘরে এসে দেখতে পেল তিনজন অতিথিকে। তহিদের মুখ উজ্জ্বল, উল্টোটা ওর মা। তাহমিনার মুখ গাঢ় অন্ধকার। রুচি সালাম দিল। ভদ্রমহিলার মুখের দিকে না তাকিয়ে সালামের উত্তর করলেন, যেন রুচিকে দেখাটা খুবই অপ্রীতিকর ঘটনা। রুচির হাসি পেল। তৌফিক হাসি মুখে বলল, ভাবি, কতদিন পরে দেখলাম তোমাকে। ইদানিং তো আমাকে মনেই করো না। মা তো বাসা থেকে গলা ধাক্কা দিয়েছে, আর তুমি মন থেকে। কি যে বলো। আমি দেখি তো, তোমার ফেসবুক পোস্ট দেখি। নীরা খুব সুন্দর কন্টেন্ট করে। আমিও রিল দেখি রেগুলার। ও আসতে চেয়েছিল, কিন্তু তোমার শাশুড়ি মাতা তো সেই জিনিস, জানোই তো। মায়ের দিকে তাকিয়ে দুষ্টুমি ভরা চোখে মিচি মিচি কটমট করে তাকালো। তাহমিনাকে খোঁচা দিয়ে বলল, জননী আমার, স্বর্গ হতে গড়িয়সী যে জননী। তিনি হঠাৎ ঘোষণা দিলেন, নীরা সাথে এলে তিনি এখানে আসবেন না। অগত্যা বউ রেখে অসহায় এতিমের মতো এলাম। আগে বলে রাখছি, বিয়েতে এইসব ট্যাফও চলবে না। একটা মাত্র ভাবির একমাত্র দেবর আমি। আমার বউ যদি বিয়েতে না থাকে, তোমার শ্বশুর বাড়িতে আমি আগুন দেব ভাবি। মনে থাকে যেন, এই বিয়ের আমিই কর্তা। তৌফিকের কথার ভঙ্গিতে হেসে ফেলল রুচি। তহিদের মুখেও মৃদু হাসি। পরিবেশটা সহজ করে দিয়েছে তৌফিকের মজারও কথাবার্তা। টুকটাক কথা বলতে বলতে জাকিয়া আর রুলি চলে এলো। অল্প সময়ে বেশ ভালো নাস্তার আয়োজন করে ফেলেছে। জাকিয়া বললেন, রাতে কিন্তু খেয়ে যেতে হবে। আমি রান্না বসিয়ে দিচ্ছি। তাহমিনা হাত নাড়লেন, না না, আমি খাবো না। আমি সব জায়গাতে খাই না। ওই নিজের জন্য দুটো ভাত জ্বালিয়ে নি, ওতে আমার হয়ে যায়। আংটিটা পরিয়ে দিই তাড়াতাড়ি, তারপর আমার উদ্ধার হোক। উনি যে নিতান্তই দায়ে পড়ে এসেছেন, সেটা ধামাচাপা দেওয়ার কোনো আগ্রহ নেই তার। বেশ স্পষ্টই বুঝিয়ে দিলেন। জাকিয়া মৃদু হাসলেন, আচ্ছা, দেখব না খেয়ে কিভাবে যান। প্রথমবার এসেছেন, এসব হাবিজাবি খেয়ে আপনাকে যেতে দেব কিনা। বলে রুচিকে ডাকলেন, তুই 1 মিনিট আয় তো আমার সাথে। রুচিকে নিজের রুমে দিয়ে দরজা লাগিয়ে দিলেন জাকিয়া। ফিসফিস করে জানতে চাইলেন, তহিদ আসবে তুই জানতিস? রুচি না বোধক মাথা নাড়ল। বুঝতে পেরেছি। জাকিয়া হুটস করে মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। তোর ওপর কিছু চাপিয়ে দেব না। মাহমুদেরটাও না, তহিদেরটাও না। তুই যা সিদ্ধান্ত নিবি, নে। তোর যদি মনে হয় তুই তহিদের সাথে ভালো থাকবি, সেটাই ঠিক। যদি মনে হয় না, তাহলে না। তাতে যদি কোনোদিন তোর বিয়ে না হয়, না হবে। সমাজ কি বলবে, লোকে কি বলবে, সেসব একদম ভাববি না। কিছু আসে যায় না তাতে। তোর দুইটা হাত আছে, পা আছে। তুই সুস্থ স্বাভাবিক মানুষ। নিজে কর্ম করে নিজের জীবন চালাবার সামর্থ্য তোর আছে। লোকে কি বলবে, তাতে তোর জীবন থেমে থাকবে না। আর এটা মনে রাখ, মা তোর পাশে আছে। তোর বাবা বেঁচে থাকলো একই কথা বলতো তোকে। একই আশ্বাস আমিও দিলাম। তুই নির্ভর হয়ে সিদ্ধান্ত নে। রুচি বসার ঘরে ফিরে এলে তাহমিনা ব্যাগ থেকে আংটির বাক্স বের করতে করতে বললেন, এই নে তৌফিক, আংটিটা দে ওকে। দিয়ে তাড়াতাড়ি শেষ কর। সন্ধ্যা গড়ায়। তার ভঙ্গিমাতে নিতান্তই হেলা ফেলা। তৌফিক পরিস্থিতি সহজ করতে বলল, আংটি আমি পরাবো? তাহলে তো বউ আমার, পরে কিন্তু ভাইয়া ক্লেম করতে পারবা না। রুচি হাসি চাপতে গিয়ে বিষম খেল। তুমি এত দুষ্টু হয়েছ তৌফিক, এরপর কিন্তু মার খাবে আমার হাতে। তৌফিক চোখ মারল। কি আর বলবো, আমাদের দেশে বিয়ে হয় ছেলের সাথে, এঙ্গেজমেন্ট হয় ছেলের মায়ের সাথে। সেদিক দিয়ে আমার জননী অনেক আধুনিক। সত্য ত্যাগ করে দিলেন। হ্যাটস অফ আম্মাজান। তৌফিক সেলুট দিল তাহমিনাকে। হাসতে হাসতে বলল, ভাইয়া, এই সুযোগ সীমিত সময়ের জন্য। বেশি দেরি করলে আমিই কিন্তু ভাবির হাতে আংটি পরিয়ে দেব। তখন হায় হায় করবা। তাই লজ্জা কাটিয়ে চলে এসো। এক যুগ ধরে প্রেম করছে, আবার লজ্জা কাকে বলে? এসো, আংটি পরিয়ে প্রেমটাকে অমর করে দাও। রুচির হাসি হাসি মুখ থমথমে হয়ে গেল। সরি তৌফিক, আংটির কথা কি আলোচনা হচ্ছে আমি ধরতে পারছি না। তৌফিক গভীরভাবে তাকালো রুচির দিকে। বুঝতে পারল ওর কৌতুক, তামাশা, আন্তরিকতা কোনোটাই কাজে দেয়নি। এই সংকট পাশ কাটাতে দীর্ঘক্ষণ চেষ্টা করেছ, কিন্তু পানিও নাগালের বাইরেই বয়ে গেছে। সমস্যাটাকে লঘু করা সম্ভব হয়নি।
সময় নিয়ে বলল, ভাবি, ভাই আর তোমার বিয়ের দিন ঠিক করতে এসেছি আমরা। রুচি চটপট জবাব দিল, কিন্তু আমি তো তহিদকে বিয়ে করব না। তহিদ মাঝখানে কথা বলল, রুচি, মাও এসেছে, এখন কি সমস্যা? এমন করো না প্লিজ। আমি কখন কি বলেছি সেসব ধরে বসে থেকো না। তুমি হার্ট হবে জেনে বুঝে আমি একটাও কথা কখনো বলিনি। রুচি বলল, সেসব তুলতে চাই না, কিন্তু বিয়েটা সম্ভব না। রুচি, প্লিজ, তুমি এভাবে কাকুতি মিনতি করো না। আমার খুব খারাপ লাগে। নিজেকে ভিলেন মনে হচ্ছে। আমি আসলে পারবো না। তোমার হাত ধরতে আমি আর পারবো না। আমার জাস্ট হবে না আর। তৌফিক বলল, ভাবি শোনো। রুচি থামালো। সেই কত আগে থেকে আমাকে ভাবি ডাকো তুমি। শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। স্বাভাবিকই লাগে। এখন আপু ডাকতে শুরু করলে বরং উদ্ভট লাগবে। ভাবিই ডাকো, সমস্যা নেই। একটা ডাকি তো। কিন্তু ডাকের সাথে যে মিষ্টি একটা সম্পর্ক, সেটা আর আমাদের মধ্যে থাকছে না। তুমি আর অনুরোধ করো না। আমার খুব বাজে লাগবে তোমাকে ফিরিয়ে দিতে। তোমার ভাইয়ের সাথে আমার এতদিনের সম্পর্ক এভাবে শেষ করতে আমার কোনো রিগ্রেট নেই। কেন জানো? কারণ আমি কখনো ভালোবাসায় কমতি দিইনি। অনুতাপও করবে, ওর ভালোবাসায় টান ধরে গিয়েছিল। কিন্তু ওর জন্য তোমাকে বারবার প্রত্যাখ্যান করতে আমার খুব সংকোচ হচ্ছে। তৌফিক, আমার নিজের কাছে অপরাধী লাগছে। আমাকে কষ্ট দিও না, নইলে শেষে তুমিও রিগ্রেট করবে। বলবে, রুচি ভাবিটা ভালো ছিল, আমি হুদাই তাকে কাঁদিয়েছি। টলটলে চোখ নিয়ে তৌফিকের মতো তামাশার ঢঙে বলল রুচি। তৌহিদকে বেপরোয়া শোনালো, আমারও কোনো রিগ্রেট নেই রুচি। আমি কখনো তোমার সাথে জেনে বুঝে কোনো অন্যায় করিনি। হয়তো কখনো কখনো আমার ভুল হয়েছে, হয়তো অনেক বেশি ভুল হয়েছে। মাকে বোঝাতে পারিনি, এটা আমার ব্যর্থতা। মায়ের কথার অবাধ্য হতে পারি না, আমার লিমিটেশন সেটা। আমি হয়তো খুব দৃঢ় ব্যক্তিত্বের মানুষ না, আমার অনেক সীমাবদ্ধতা। আমাকে মাম্মাস বয় বলে বিদ্রূপ করা যেতে পারে, কিন্তু তাতে করে তোমার প্রতি আমার ভালোবাসাকে প্রশ্নবিদ্ধ করা যায় না। তহিদের গলা কাতর হলো। তীরে এসে তরি ডুবিয়ে দিও না রুচি। মা আর তুমি, এই টানাটানিতে আমি যে জবাই হয়ে যাচ্ছি, তোমরা কেউ কি সেটা বুঝতে পারো না? আমি তো মাকে ছাড়তে পারবো না, তোমাকে ছাড়াও নিঃশ্বাস নিতে পারবো না। প্লিজ রুচি, আমাকে দয়া করো। রুচি তৌহিদের চোখের দিকে তাকিয়ে বোমাটা ফাটালো। তৌহিদ, এত আবেগপ্রবণ ভাষণ দিও না যখন তোমার অপরাধ আছে। ইটখোলার রোশনি আমার পরিচিত। প্রায় 20 বছর আগে আমরা পাশাপাশি বাসায় থাকতাম। রোশনির জন্মের কিছুদিন পরে আমরা এখানে চলে আসি। প্রতিবেশীদের মধ্যে একটা আন্তরিক সম্পর্ক ছিল, তাই কথাবার্তার আদান প্রদানও ছিল। রোশনির সাথে তোমার সম্পর্কের ঘনিষ্ঠতা আমি জানি। আর এত সাধু পুরুষ সেজন্য তো। তোমার মুখে ভালোবাসার কথা শুনতে আমার খুব ইরিটেটিং লাগছে। ইউ ডোন্ট ডিজার্ভ মি। তহিদ স্তম্ভিত হয়ে গেল। তৌফিকের মুখেও কথা জোগালো না। তার ভাই যে তলে তলে এসব কীর্তি ঘটিয়ে রেখেছে, সেসব ওর জানা ছিল না। এখন কি করবে বা কি বলবে বুঝতে পারল না। নীরবতা ভাঙল তৌহিদি। চোখ না তুলে বলল, ইট ওয়াজ জাস্ট আ ফ্লিং রুচি, নাথিং মোর। একদম কিছু না। তাহমিনা প্রতিজ্ঞা করে এসেছিলেন ভালো মন্দ কোনো কথাই বলবেন না। রক্ত মাংস এক করে ছেলেদেরকে লালন পালন করেছেন। কত প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করেছেন। কাছের লোকেরা কেউ কেউ অবহেলা করেছে, কেউ দুটো এতিম সন্তান সহ বিধবাকে করুণা করেছে। তৌফিক নিজের পছন্দে বিয়ে করাতে বিদ্রূপ সইতে হয়েছে। ছেলেকে ঠিকভাবে মানুষ করতে পারেননি বলে তহিদের চাকরি পেতে দেরি হওয়াতেও তো কত বাক্যবান ছুটে আসতো। সেসবের জবাব ছিল সরকারি চাকরি পাওয়াটা। তাহমিনার পরিশ্রম সার্থক হয়েছে, স্বপ্ন পূরণ হয়েছে। তহিদের গর্ভধারিণী হিসেবে গর্ববোধ করেন তিনি। এমন সোনার টুকরো ছেলের পুত্রবধূ চেয়েছিলেন, এমন মেয়েকে যে ঘর আলো করে রাখবে। পুতুলের মতো ছুটে বেড়াবে ঘরময়। শাশুড়ি বউ মিলে প্রাণোচ্ছল সংসার হবে। হাসি আনন্দ খুনসুটি থাকবে। আহ্লাদী সেই ছবিটাতে কিছুতেই রুচি মানানসই হয় না। কি বলবে লোকে? বুড়ো ধামড়ি বউ তহিদের। কিন্তু দুই ছেলেই যেভাবে এই মেয়েকে আনবার জন্য উঠে পড়ে লেগেছে, তাহমিনার আর কিছু করার ছিল না। আর তৌফিকের যুক্তিও বড় ভয়ানক। যদি সত্যি এমন কোনো মেয়ে আসে তৌহিদের জীবনে, যে ওকে অসুখী করবে,
সে আশঙ্কা থেকেই মন না মানলেও তাহমিনা মনকে মানিয়েছেন। ছেলের সুখই তো মায়ের সুখ। না হয় লোক বেশি ডাকবেন না বিয়েতে। ডামাডোল হবে না কোনো। একদিক দিয়ে ভালোই এটা। তহিদের মনোবাঞ্ছা পূর্ণ করে দিলে এরপরে মায়ের উপরে কখনো আর কথা বলতে পারবে না ও। অপরাধী হয়ে থাকবে তাহমিনার সামনে। সংসারের খবরদারি তাহমিনার আঁচলেই বাধা হয়ে থাকবে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এত সব কিছু ভেবেচিন্তে মুখ বন্ধ করে রেখেছিলেন তাহমিনা, কিন্তু আর সহ্য হলো না। ছেলের এমন অপমান সহ্যও তো করা যায় না। উঁচু গলায় বলে উঠলেন, এই মেয়ে, কি বলছো? কি করছো বুঝতে পারছো? হাওয়া খেয়ে বুড়ি হয়েছ? ওই গর্দভটা বিয়ে না করলে আর বিয়ে হবে তোমার? কে বিয়ে করবে তোমাকে? ও যে তোমাকে বিয়ে করতে চেয়েছে, তোমার ভাগ্য সেটা। একটা গতি হবে তোমার। জাকিয়া প্রতিবাদ করলেন, মৃদুস্বরে বললেন, আপা, আপনি বাড়ি বয়ে এসেছেন, বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন, সম্পর্ক হোক না হোক, আমি মোটেও চাই না আমাদের দিক থেকে আপনার বিন্দুমাত্র অসম্মান হোক। সেই ভয়ে আমার ছেলেকে আমি ঘরে বন্দি করে রেখেছি। কিন্তু আপা, আমার মেয়ের বিয়ে হবে কি না হবে সে টেনশন আমার, আর কারো না। আমার মেয়েকে আমার সামনে হেয় বা অপমান করে কিছু বলবেন না, তাহলে আমিও হয়তো আপনার সম্মান রাখতে পারবো না। তাহমিনা বজ্রাহত হলেন। মেয়ের মা এরকম চোখে চোখ রেখে কথা বলে, এটা ওনার চারপাশে উনি কখনো দেখেননি। আর তহিদের মতো সোনার টুকরো ছেলের মা তিনি। রাগে ওনার মুখে কথা জোগালো না। রোজি খুব মৃদু স্বরে বলল, দেখেন না আন্টি, আপনি জানেন তহিদ আমাকে বিয়ে না করলে আমার আর বিয়ে হবে না। আপনি আমাদের দীর্ঘদিনের সম্পর্কের কথাও খুব ভালো করে জানতেন। অনেকবার আপনার কাছে গিয়েছি আমি, আন্তরিক হতে চেষ্টা করেছি। আমার বয়স তো হুট করে 31 হয়ে যায়নি আন্টি। তহিদের জন্য অপেক্ষা করেই যে আমি আপনার ভাষায় বুড়ি হয়েছি, সেটাও আপনি জানেন। তবু আপনার মনে হয়নি এই যে আমার বিয়ে হবে না আর কখনো, এটাতে তৌহিদ বা আপনার কোনো দায় আছে? আমাকে ক্ষতিগ্রস্ত করে একদম চোখ উল্টে নিতে আপনার কখনো অপরাধ বোধ হয়নি? এখন কোন পরিস্থিতি আপনাকে এখানে আসতে বাধ্য করলো আমি জানি না, কিন্তু আপনার সম্মান রাখা আমার পক্ষে সম্ভব না। কয়েক মাস আগে হলে হয়তো তৌহিদের জন্য রুচি এক গলা বিষ খেয়ে নিত, কিন্তু এখন সেটা সম্ভব না। আজকেরটা সহ আগের আরো আরো অনেক কিছুর জন্যই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তৌহিদ ছাড়া আমার গতি নেই, এই কথাটা আমারও আগে মনে হতো। হতেও পারে সেটাই সত্যি, কিন্তু এখন আমার সৎ গতিতে আগ্রহ হচ্ছে না। গতিহীন থেকেই দেখি না কি আসে যায়। তাহমিনা তরাক করে উঠে দাঁড়ালেন। ওরে বাবা, যেমনি মেয়ের মা তেমনি মেয়ের চোপা। আমার বাপ চাচাদের দেখছি মেয়ের শ্বশুর শাশুড়ির সামনে চোরের মতো হাত জোর করে দাঁড়িয়ে থাকতে। গাড়ি ভরে জিনিস এনেও তারা মেয়ের শ্বশুর বাড়ি চুপি চুপি ঢুকতেন। এদের নেই কোনো সার, অথচ বড় বড় কথা। বলতে বলতে নিজের ছেলেদের দিকে তাকালেন তিনি। এই চল তোরা, আরো বসে বসে অপমান গিলতে হবে? এমন পানিতে পড়ে গেছিস নাকি? একটা কেন, এমন 10টা মেয়ে লাইন লেগে আছে আমার ছেলের পেছনে। তৌফিকের খুব অসহায় লাগলো। খুব মিনতি ধরা গলায় বলল, কি বলছো ভাবি? চলে যাব আমরা? রুচি তৌফিকের দিকে তাকালো না। ওর চোখ দিয়ে জলের ধারা নেমে কোল ভিজে যাচ্ছে। তৌফিক আবার চেষ্টা করলো, ভাইয়া তোমাকে কতখানি ভালোবাসে সেটা আমি জানি। আমার চাইতে তুমি আরো ভালো জানো। মানুষই তো ভুল করে। ওর ভুল যদি তুমি মাফ না করো, আর কে করবে? এভাবে সব ভেঙে দিও না। তুমিও তাকে ভালোবাসো। এভাবে ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলো না। একদিন বা 2 দিনের জীবন না ভাবি। এই জীবনে কত কিছু ক্ষমা করে যেতে হয়, কত কিছুর সাথে আপোষ করে চলতে হয়। আমিও তোমার ছোট ভাই। একটু মাথাটা ঠান্ডা করে ভেবে দেখো। জেদ করে, রাগ করে সবকিছু শেষ করে দিতে হয় না। ভালোবাসার কাছে তো রাগ জেদ তুচ্ছ। সমঝোতাটা না হয় তুমিই করো। ভাইয়াকে মাফ করে দাও। রুচি তাকালো তৌফিকের দিকে। কিছু বলতে চাইলো, কিন্তু বলল না। চোখ নামিয়ে নিল আবার। তৌফিক তহিদের দিকে তাকালো। ওর মুখ ধুলো ধুলো হয়ে গেছে। সর্বহারা হওয়ার ছাপ চোখে মুখে স্পষ্ট। তাহমিনা তাড়া দিলেন, আয় আয়, এখানে আন না, বলে দরজা খুলে বের হয়ে গেলেন। তৌফিক ভাইকে উদ্দেশ্য করে বলল, যা করার তা তো করেই ফেলেছ। ভাবিও কোনো আন্ডারস্ট্যান্ডিং এ আসবে এমন কোনো লক্ষণ নেই। চলো। তহিদ উঠল না, ভাঙা গলায় বলল, ওকে রাজি না করে আমি যাব না। আচ্ছা, আসো তাহলে, আমি মাকে নিয়ে যাই।
রুচিকে বলল, ভাবি মাথা ঠান্ডা করো, গোসল করে আসবা নাকি? নিজের ঠাট্টায় নিজেই হাসলো। জাকিয়াকে বলল, আন্টি আজকে তো খাওয়ালেন না, ভাবিকে বুঝিয়ে সবকিছু ঠিকঠাক করেন, আমাকে কাচ্চি খাওয়াতে হবে। আর বরকর্তা বলে আজ তো খাসির রোস্ট আমার পাওনা, দাবি জানিয়ে গেলাম। কোন দিন খাওয়াবেন তারিখটা ভাইয়াকে বলে দিন। অবহেলায় ফেলে রাখা আংটিটা রুচির হাতে দিয়ে বলল, ভাইয়া পছন্দ করে তোমার জন্য কিনেছিল, অন্য কারোর জন্য কেনা জিনিস তোমাকে গুছিয়ে দেওয়া হয়নি, এটা তোমার। আর ভাইয়াও পথ ভুল করে এদিক সেদিক চলে গেল, দিন শেষে তুমি ওর ঠিকানা। উল্টাপাল্টা বুদ্ধি না করে আঁচলে গিট্টু দাও ওকে, তাহলে আর রাস্তা ভুল করে অন্য কোথাও চলে যেতে পারবে না। আসি, দেখি জননী আমার আবার কোথায় চলে গেলেন। তৌফিক চলে গেলে জাকিও সরে এলেন, রুলির ঘরে ওর কাছে গিয়ে বসলেন। একান্তে কথা বলে যদি দুজনের সমস্যা মিটিয়ে নিতে পারে, নিক। তৌহিদ কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো, রুচিও কথা বলল না, নিঃশব্দে কেঁদেই গেল। তহিদ উঠে এসে রুচির পাশে বসলো, ওর হাতটাকে নিজের হাতের মাঝে টেনে নিল, হালকা চুমু বসিয়ে বলল, আমি ক্লান্ত ছিলাম রুচি, বিধ্বস্ত ছিলাম, তোমাকে হারাবার ভয় এলোমেলো হয়ে গিয়েছিলাম। মানুষ তো, রোবট তো নই, ভুল করে ফেলেছি। আমি আসলে কিছু বুঝতে পারছিলাম না, আমি নিজেকে ডিফেন্ড করছি না, কিন্তু রুচি, আমি যে তোমাকে ভালোবাসি সেটা তো মিথ্যা না। বিশ্বাস করো, আমি শুধু দুর্বল হয়ে পড়েছিলাম, সেটাও খুব অল্প সময়ের জন্য। আমি জানি দীর্ঘদিনের সম্পর্ক, এমনকি গৃহস্থ জীবনেও ভালোবাসা চর্চা করতে হয়, নিয়মিত ভালোবাসতে হয়, নইলে ফাটল তৈরি হয়। সেই ফাঁকা জায়গাটাতে অন্য কেউ ঢুকে পড়ে, একটু একটু করে সে হয়ে যায় তৃতীয় জন। আমি এতক্ষণ বলতে চাইনি, ব্যক্তিগত টানাপোড়েনগুলোকে সবার সামনে আনতে চাইনি। তুমি আমাকে ভালোবাসো সেটা আমিও অস্বীকার করি না। আসলে তুমি ভেবেছিলে, রুচিতা আছি, আমি যে কখনো তোমাকে ছাড়তে পারি, এটা তুমি কখনো ভাবনি। এজন্যই ফাটলটা তৈরি হতে দিয়েছো। তুমি জানতে আমি সমস্ত অস্থিরতা পার করে তোমার জন্য অপেক্ষা করব। আমি টেকেন ফর গ্রান্টেড হয়ে গিয়েছিলাম তোমার কাছে, হয়তো আমি সেটাই। আমি সত্যিই তোমার জন্য আরো 31 বছর অপেক্ষা করতে পারি, কিন্তু কিন্তু আর কিছু না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আর তুমিও পারবে না। আমাদের মাঝে আর কেউ নেই, কেউ থাকবে না, আই প্রমিস। ওসব রোশনি কেউ না, আমিও জানি রোশনি কেউ না। তাহলে আমাদের সম্পর্ক অনেক আগে শেষ হয়ে গিয়েছিল। রোশনির কথা আমি জানবার আগে আমি টের পাচ্ছিলাম সব। আমাকে পাশে রেখে অন্য কাউকে মেসেজ করতে তুমি, মেসেজ করতে করতে মৃদু হাসতে, আমাকে লুকিয়ে ফোন রিসিভ করতে। অসম্ভব কষ্ট হতো আমার, যেন আমার হৃদয়টাকে দলে মধ্যে মারিয়ে দিয়ে যাচ্ছ। কখনো তো রেস্টুরেন্টে টেবিলের ওপর মোবাইল রেখে ওয়াশরুমে যেতে, মেসেজ পপ করতো, আমি দেখতাম, স্ক্রিন লক আমার জানা ছিল, কিন্তু আগ্রহ হতো না মেসেজগুলো পড়বার। তারপর ওয়াশরুমে মোবাইল নিয়ে যেতে শুরু করলে, তোমার ভেতরে আমাকে গোপন করার টেন্ডেন্সি এসে গেল। মাঝে মাঝে মিসড কল এসে বিরক্ত করতো তোমাকে, কিন্তু তাতে তোমার বিরক্তি আসতো না, মুখটা উজ্জ্বল হয়ে যেত, আমার প্রতি অমনোযোগী হয়ে যেতে। আমি কি বলছি, কি করছি, কিছু খেয়াল করতে না। তোমাকে ফোন করলে বিজি টোন আসতো, দেখা করার সময় অনিয়মিত হয়ে গেল। সব দেখতাম আর টের পেতাম, তুমি একটু একটু করে দূরে সরে যাচ্ছ। আর ওই সাথে একটু একটু করে তোমার প্রতি আমার অনুভূতিও মরে গেছে। অ্যাকচুয়ালি রোশনি ইজন্ট আ ফ্যাক্ট, আমি ওর নাম মেনশন করতেও চাইনি। ওর কথা জানার আগে আমি মুভ অন করে গিয়েছিলাম। তহিদ রুচির হাত ছেড়ে দিল, নিজের চুল ধরে টানলো, মরিয়া গলায় বলল, রুচি, 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 এত সহজে মুভ অন করা যায় না। তুমি রাগ করে বলছো, আমিও যেমন মুহূর্তের প্ররোচনায় পড়েছিলাম, তুমিও একটা ভুল বোঝাবুঝির মধ্যে আছো। সব ভুলে যাও, আমাদের মধ্যে কোনো নীতি কথার জায়গা নেই, কোনো বড় বড় বুলি, আত্মসম্মান হ্যান ত্যানে জায়গা নেই। আমি ভুল করব, তুমি মাফ করবে, তুমি কোনো ভুল করলে আমি পাশে থাকবো, আর কিছু না। আমাদের মধ্যে অন্য কিছু জায়গা নেই, থাকবে না। তবুও আমাদের মধ্যে ফাঁকিবাজি ঢুকে গেল তো, মানে আমাকে লেখা তোমার প্রথম চিঠিটা তোমার মনে আছে? সিনসিয়ার লাভ দিয়েছিলে তুমি আমাকে। সিনসিয়ার শব্দটাতে জোর দিল রুচি, বলল, সেই সিনসিয়ারিটিতে ফাটল ধরেছে।
এখন তুমি মোমের ভেজাল দিতে এসেছো, কিন্তু ফাটলটা ধীরে ধীরে বড় হতে হতে সমগ্র প্রতিমাটাকেই ধসিয়ে দিয়েছে। ওটা আর সমস্ত নেই। তহিদ রেগে গেল। সম্পূর্ণ দোষ আমার একার, তাই না? আমিও তো দেখেছি তুমি অন্য কারো হাত ধরে হাঁটছো, আবার কারো সাথে রেস্টুরেন্টে একান্ত সময় কাটাতে চলে গেছো। ভালো তো তুমি আমাকে বাসো, তাহলে ওগুলো কি ছিল? ফ্লিং? আমি আর তুমি তো তাহলে একই। আমাকে একা দোষ দেওয়া ঠিক হবে না। কি বলো? রুচির মধ্যে কৈফিয়ত দেবার কোনো আগ্রহী দেখা গেল না। তহিদ ভেঙে পড়ল। গলার উদ্দ শোনাল ওর। তুমি এরকম কঠোর কি করে হয়ে গেলে? আমার জন্য তোমার একটুও খারাপ লাগছে না? আমি খারাপ মানুষ, কিন্তু তুমি তো না। তুমি কেন আমাকে কষ্ট দিচ্ছ? আমাকে দুঃখ দিলে তোমারও তো তাতে কষ্ট হবে। কেন দুজনেই কষ্ট পাবো? রুচিরও গলা ধরা, বিক্রত গলায় বলল, তুমি আন্টির কাছে ফিরে যাও তহিদ। আমার যা বলার ছিল বলে দিয়েছি। কোনো অনুতাপ নেই আমার। তোমাকে ভালোবেসেছি, তাতেও আমার অনুতাপ নেই। বাকি জীবন ভালোবাসবো না, তাতেও অনুতাপ হবে না। সুখ দুঃখ যেটাই আসুক, আমি সেসব পরিস্থিতি অনুযায়ী ফেস করব। আমাদের ভালোবাসায় ঘুণ ধরেছিল, এটাই এখন আর বাস্তবতা। একটু একটু করে সবটাই ঘুণে খেয়েছে, ধুলো হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। শূন্যে কি করে ঘর বাঁধবো বলো? তাই বলছি ফিরে যাও। তহিদ অনেক কথা বলল, অনেক ক্ষমা চাইল, কিন্তু রুচির মাফ পেল না। হাল ছেড়ে দিল তৌহিদ। বেরিয়ে আসতে আসতে বলল, করো, জেদ করো, জেদ করেই থাকো। জেদি তো তুমি সব সময়। আমার জন্য অপেক্ষায় থেকে জেদ দেখিয়েছে এত বছর। তোমার বাবাও পারেননি তোমার সেই জেদ ভাঙতে। এবার আমার অপেক্ষার পালা। সবকিছু সমান সমান হবে। তুমি একা সাফার করলে তো অবিচার হতো সেটা। অপেক্ষাও শুধু তোমার একার থাকবে না। আমি এখন থেকে অপেক্ষায় থাকবো। তোমার রাগ পড়ে যাবে। তুমি শান্ত হবে। তৌহিদ যেমন রুচির কাছে ফিরে এসেছে, রুচিকেও ফিরতে হবে তৌহিদের কাছে। শেষ পর্যন্ত তুমি আমারই। রাত বেশি হলে রুচি ছাদে গেল। সারা দেশে শৈত্যপ্রবাহ চলছে। বেশ শীত পড়েছে। ঘন কুয়াশা ভারী হয়ে নেমে এসেছে ছাদের উপর। কুয়াশার চাদর পরা শহরটাকে খুব শান্ত দেখাচ্ছে। মিনিট খানেক বাদে আদনান এসে চুপচাপ পাশে দাঁড়ালো। রুচি তাকালো না ওর দিকে। ওর দৃষ্টি সামনে 10 তলা ভবন কাটিয়ে আকাশের দিকে। আদনান বলল, আপনার শীত করছে না? আদনানের আপাদ মস্তক হুড়িতে ঢাকা, হাত দুটো পকেটে। অন্যদিকে রুচির গায়ে শুধু একটা শাল। রুচি ফিরল আদনানের দিকে। বলল, শীত লাগলে কি করবে? জ্যাকেট খুলে আমাকে পরিয়ে দেবে? সিনেমার নায়কদের মতো? আদনান ঠোঁট উল্টালো। আপনি মজা করছেন আমাকে নিয়ে? মনে হয় করছি। আদনানও উল্টো দিকে তাকিয়ে থাকলো। মেঝেতে পা ঠুকতে শুরু করলো। নার্ভাসনেস কমলো তাতে কিছুটা। বলল, আপনি জানতে চাইবেন না আমি ফোন করতে চাই করিনি কেন? হুম, কেন করনি বলো তো? আমি চেয়েছিলাম আপনি কৌতূহলী হন। কেন ফোন দিচ্ছি না সেটা ভাবতে ভাবতে অস্থির হয়ে উঠবেন। আমার ফোনের জন্য। আমার প্রতি যেন আপনার আগ্রহ জাগবে। জেগেছে? উত্তর তো আপনি দেবেন। তোমার কি মনে হচ্ছে? ধাঁধা দিচ্ছেন? মনে করো তাই। বুদ্ধিমত্তা যাচাই করছি। আদনান এক বিগত সাইজের হাসি দিল। তার মানে এখন পরীক্ষা চলছে আমার? পরীক্ষা? কিসের? রুচি বিস্মিত হলো। অ্যাপ্লিকেশন সাবমিট করার সাথে সাথে রিজেক্টেড? এখন তো দেখছি আমার বুদ্ধি যাচাই হচ্ছে। চান্স আছে কিছুটা। পাশ করে যাব। কি মনে হয়? রুচি কথার পিঠে কথা বলল না। কিছুক্ষণ চুপচাপ কেটে গেল। কুয়াশা আরো ঘন হচ্ছে। শিশিরে মাথা ভিজে যাচ্ছে। আদনানের কাঁপুনি ধরে গেছে। নীরবতা ভেঙে বলল, জোকস এপার্ট, টেনশনে আমার জ্বর চলে এসেছিল। ধুম জ্বর মাথায় নিয়ে হাউমাউ করে কেঁদেছি আমি। এখনো জ্বর আছে। আসলে আমি জানি আপনি আমাকে না করে দেবেন। মুখে বড়াই করলো ওই না শুনবার সাহস করতে পারিনি, তাই ফোন করিনি। এখানে এসে অপেক্ষা করছি, আপনি আসবেন, জানতাম। বলতে বলতে ওর চোখ গড়িয়ে জলের ফোঁটা নেমে এলো। রুচিকে দেখতে না দিয়ে নিবৃত্তি অশ্রু জলটুকু মুছে নিল। বলল, আমার খুব কষ্ট হচ্ছে। কষ্ট হয়েছে। আগে কখনো আপনাকে পাবার আশা করিনি। অন্য একজনের সাথে আপনাকে দেখে আমার ঈর্ষা জাগতো, কিন্তু কষ্ট পেতাম না। যখন থেকে আপনাকে চাইতে শুরু করেছি, পাবো বলে আশায় বুক বেঁধেছি, তখন থেকে প্রচন্ড কষ্ট পাচ্ছি। আপনি যে আমাকে ফিরিয়ে দেবেন সেটা আমি জানি।
তবুও ভয় পাচ্ছি। কষ্ট হচ্ছে? হুম। কিন্তু তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমরা কমিটেড না। ইভেন আমি কখনো তোমাকে পজিটিভ রেসপন্স দিইনি। আমাকে দেখো, তৌহিদের সাথে আমার সম্পর্ক গুনতে গেলে 2 হাতের আঙ্গুলে কম পড়ে যাবে। কতগুলো বছর। সবাই জাজ করছে আমাকে। কেন দুর্বল হয়ে যাচ্ছি? কেন কাঁদছি? কেউ স্ট্রং হতে বলছে। কিন্তু একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসাটা কতখানি অসহ্যকর সেটা আমি টের পাচ্ছি। সবাই বলে আমি নাকি তৌহিদের চাইতে বেটার ডিজার্ভ করি। কিন্তু বেটার তো আমি চাইনি। আই ওয়ান্টেড হিম অনলি। এখনো চান? না সম্ভবত। আমার খুব কান্না পাচ্ছে। আকাশ বাতাস কাঁপিয়ে কাঁদতে ইচ্ছে করছে। কিন্তু তৌহিদের প্রতি কোনো অনুভূতি আসছে না। ভালোবাসতাম যাকে, সে মানুষ তৌহিদের প্রতি আমার কোনো ফিলিংস নেই। কিন্তু ওই সম্পর্কটা, ওটাকে ঘিরে এত মায়া। মেয়েরা সম্পর্কের ওই মায়াটুকু কোনোদিন ছেড়ে আসতে পারে না। রুচি কাঁদল খানিকক্ষণ। হুট করে বলল, আই ওয়াজ রিয়েলি ওয়েটিং ফর ইউর কল। হুম। আদনান সচকিত হলো। হ্যাঁ, এত বছরের একটা সম্পর্কে থেকেও তোমার আমাকে অ্যাপ্রোচ করাটা, আই ডোন্ট নো। আমার মনে হচ্ছিল আই ওয়াজ ফলিং ফর ইউ। রুচি থামলো একটু, বুক ভরে শ্বাস নিয়ে বলল, সেম ইনসিডেন্ট তৌহিদের সাথেও ঘটেছে। অন্য একজনকে ভালো লেগে গিয়েছিল ওর। আসলে কি জানো, মানবিক এই অনুভূতিগুলো তো আমাদের হাতে নেই। কখন প্রেমে পড়বো, কখন প্রেম আসবে না, কাকে ভালোবাসবো, কার প্রতি অনুভূতি তৈরি হওয়া উচিত না, এগুলো কোনো কিছুই টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে চলে না। এদের ফাংশন কম্পিউটারে প্রোগ্রাম করা নেই। তাহলে তৌহিদ আর আমার মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে, বেশ বড় পার্থক্য। কিন্তু সেটা অনেক সময় আমরা অনুধাবন করতে পারি না, বুঝতে পারি না। ও এই অনুভূতিকে বাড়তে দিয়েছে, নার্চারিং করেছে, যত্ন করেছে। একই সময় আমাকে ইনফেরিয়র ফিল করিয়েছে, আর আমি সেসবের কিছুই করিনি। তোমার প্রতি আমার অনুভূতি তৈরি হচ্ছে, সেটা রিয়েলাইজ করবার পরে আমি নিজেকে প্রশ্ন করলাম, কেন আমি তোমাকে পছন্দ করছি? আমার মন আমাকে অনেকগুলো উত্তর দিল। প্রথমত, যখন তুমি আমাকে প্রপোজ করেছো, তখন আমি অনেক ভলনারেবল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। আমার ব্রেকআপ হচ্ছে, আমি অনেক দুঃখ পাচ্ছি। অনেকের ধারণা মতে সুইসাইড করে ফেলার মতো কষ্ট পাচ্ছি। তুমি হলে সে অথৈ সমুদ্রে ভেসে আসা খড়কুটো। আমার অবচেতন তোমাকে আঁকড়ে ধরতে চাইছে। তোমার প্রতি দুর্বল হওয়ার আরেকটা কারণ, কোথাও না কোথাও আমার মন রিভেঞ্জ নিতে চাইছে। তহিদকে দেখিয়ে দিতে চাইছে, ও যে রুচিকে অবহেলা করেছে, সেই রুচি রূপে গুণে সেরা, সর্বে সর্বা। এটাও হিউম্যান ইনস্টিংক্ট। নিজেকে সেরা হিসেবে এখন ল্যাজমেন্ট পাওয়ার চেষ্টা করে মানুষ। আমিও ব্যতিক্রম নই। আমার চাইতে কম বয়সী ছেলেদের কাছে আমি অ্যাট্রাকটিভ, এটা প্রমাণ করতে মন আগ্রহী হয়ে উঠেছিল। সাবকনশিয়াস মাইন্ড আমার ব্রেন নিয়ে খেলছিল। দেন ওই খেলাটা আমি থামিয়ে দিলাম। প্রোস অ্যান্ড কনস নিয়ে চিন্তা করতে শুরু করলাম। হোয়াই ইউ অ্যান্ড হোয়াই নট। আদনানের দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। রুচির ব্যাখ্যা বিশ্লেষণের আখ্যান ওকে বিচলিত করছে। ও বলতে চাইল, জাস্ট লাভ মি, নাথিং এলস। লিসেন। কেন তোমার প্রতি অনুভূতিটাকে কন্টিনিউ করব, সেটার অনেকগুলো কারণ আছে। ইউ আর গুড লুকিং, রেসপন্সিবল, ওয়ার্ম হার্টেড, কেয়ারিং, উইটি। কিন্তু মেজর প্রবলেমটা যেটা, সেটা তুমিও জানো। আমাদের বয়সের ডিফারেন্স। এটা এখনো সামাজিক ট্যাবু। অনেক সফল উদাহরণ আছে। এরকম অনেক কাপল হ্যাপি লাইফ লিড করছে। হাদিসের উদাহরণ দিয়ে জায়েজ করে নেওয়া যায়। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আই উইল নট ফিট ইনটু দিস। একটা সম্পর্ক আমার শেষ হলো এই বয়স নিয়ে কথা শুনতে শুনতে। আবার তোমার সাথে একই জিনিস রিপিট হবে। তোমার বাবা মা আছেন, ফ্যামিলি আছে, তাদের এক্সপেকটেশন আছে। রুচি, পৃথিবীর কোনো বাবা মাই সন্তানের রিলেশনশিপ সহজে অ্যাকসেপ্ট করে না। ঝামেলা তারা করে। আমি তাদেরকে বোঝাবো, আপ্রাণ চেষ্টা করব। যদি তারা না বোঝেন, না মানেন, ফাইট করব। তারা মানবে না বলে তারা বেটার একটা অপশন দিল আমাকে, আর আমি সেটা হাসি খুশি মেনে নিলাম। এমন তো হবে না। একটু আগে আপনি বললেন বেটার না, আপনি ওই মানুষটাকে চেয়েছিলেন। আমিও শুধু আপনাকে চাই। মাকে বাবাকে ম্যানেজ করে ফেলবো। রুচি দীর্ঘশ্বাস ছাড়ল। তহিদের মুখে শুধু অজুহাত শুনেছে গত কয়েকটা মাস। মা মানছে না, মা মানবে না, মা এই বলছে, মা সেই বলছে।
কখনো বলেনি মাকে ম্যানেজ করে ফেলবো। এই ছেলেটা এত প্রাণ শক্তি কোথায় পাচ্ছে? ঠান্ডা বাড়ছে, রুচির কান নাক বরফ হয়ে গেছে। ও কথা শেষ করতে চাইলো, বলল, আদনান, আমি না আর এনার্জি পাচ্ছি না ফাইট করবার, প্লিজ। আমি কতটা বিধ্বস্ত ছিলাম সেটা সাক্ষী একমাত্র তুমি। তাই তুমি বুঝবে, দ্বিতীয়বার একই জার্নি আমার প্রাণে সইবে না। আমি তোমাকে খুব ভালো একটা মেমোরি হিসেবে মনে করব, যে আমার তীব্র ব্যথায় একটু উপশম দিয়েছিল। আদনান অনুনয় করলো, রুচি প্লিজ, আমি কখনো আপনাকে কষ্ট পেতে দেব না। যত পথ পাড়ি দিতে হয় আমি একা যাব, একা সব বোঝা বইব, যুদ্ধটা একা করব। আপনার গায়ে আস্ত লাগতে দেব না। আমি এখন প্রস্তুত নই। আমি এখনই প্রেম বিয়েতে যাব না, সময় নেব। মাকে নিয়ে কিছুদিন ঘুরে বেড়াবো বলে ঠিক করেছি। মাঝে সাঝে ছুটি নিয়ে একটু ঘুরে দেখব দেশটার আনাস কানাস, একটু স্থির হব। আদনান মরিয়া হলো। আমি অপেক্ষা করব, যতদিন লাগে ততদিন। সবাই অপেক্ষা করতে চাইছে কেন? দুই হাত নাড়ল রুচি। না না, কোনো অপেক্ষা না। আমি কারো কাছে সংকল্প করতে চাই না, কারো কাছে অপরাধী হয়ে থাকতে চাই না। আমি অবশ্যই জীবনে সেটেল হব, সংসার করব, জীবনে আগে বাড়বো, কিন্তু সেটা তোমার সাথে নয়। আমার সময়টা খুব খারাপ যাচ্ছে, তাই দুর্বল হয়ে পড়েছিলাম তোমার প্রতি। এই দুর্বলতা জীবনসঙ্গী পছন্দ করার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভূমিকা রাখতে পারে না। ওই দুর্বল আবেগকে আমি প্রশ্রয় দিইনি। ওটা একটা ক্ষণস্থায়ী স্মৃতি এখন। এখনই কাউকে আমার জীবনের সাথে জড়াবো না। জীবনসঙ্গী পছন্দ করার সময় এটা নয়। এখনই বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা নেই আমার। আর এটা জরুরিও নয়। সত্যিই ফিরিয়ে দিলেন? রুচি মাথা নাড়ল। আমিও জানতাম তোমাকে এখানেই পাবো। এই কথাগুলো বলতেই এসেছিলাম। তোমার জন্য আমার আন্তরিক শুভকামনা থাকলো। জীবনে অনেক সুখী হও। আর একটা উপদেশ দেব, লাইফ হ্যাক বলতে পারো। কেউ যদি তোমাকে যত্ন করে, তার প্রতি দায়িত্বশীল থেকো। রুচি ছাদ থেকে নামতে শুরু করলে আদনান পেছনে পেছনে এলো। চলে যাচ্ছেন? সত্যি সত্যি? আপনি তো কাওয়ার্ড। নিজের মনের কথা শুনলেন না। আপনার মন আমাকে অ্যাপ্রুভ করেছে। আপনি ভয় পাচ্ছেন। মানুষ কি বলবে, ফ্যামিলি কি বলবে, এসব ভয় পাচ্ছেন। রুচি থামলো না। হয়তো কথাগুলো আদনান সঠিক বলছে, কিন্তু রুচির সময়টা সঠিক নয়। দিন পেরোলো, মাস পেরোলো, বছরও ঘুরে গেল। আরেক জানুয়ারি, রুচি পার্লারে এসেছে। ব্রাইডাল ফেসিয়াল করিয়েছে, ত্বক পরিষ্কার ও উজ্জ্বল হবে। কিন্তু আয়নার সামনে ওকে অসন্তুষ্ট দেখালো। কালো দেখাচ্ছে কেন এত? বিউটিশিয়ান বলল, পোর্স খুলে গেছে আপু, ব্লাড সার্কুলেশন বেড়েছে, এই জন্য ত্বক লালচে হয়ে কালো দেখাচ্ছে। 2 দিন পরেই দেখবেন স্কিন গ্লো করছে। বিয়ে কবে? পরশুদিন। মেকআপ খুব সুন্দর বসবে আপু, একদম চিন্তা করবেন না। এর আগেও আমি আপনার স্কিন কেয়ার করেছি। এই ফেসিয়ালটা আপনাকে স্যুট করবে। রুচির ফোন বাজলো। রিসিভ করে বলল, পার্লারে আছি। ওই প্রান্ত থেকে বলল, মন খারাপ মনে হচ্ছে? না দেখে বুঝে ফেললে? গলার স্বরে বুঝেছি। এতদিনে এইটুকু তো বুঝছি, তাই না? পরশু অনুষ্ঠান, এদিকে ফেসিয়াল করার পরে ভূতের মতো দেখাচ্ছে আমাকে। অনুষ্ঠানে কেমন যে লাগবে আমাকে! কোন ভূত? শাকচুন্নি নাকি শেওড়া গাছের পেতনি? আমি কখনো ভূত দেখিনি, দেখতে ইচ্ছে করছে। আসবো? তাই? হুম। ওই প্রান্ত থেকে হাসির শব্দ শোনা গেল। খুব ছেলে মানুষই হয়ে যাবে, তাই না? আচ্ছা, থাকুক, পরশু তো দেখা হচ্ছে। তুমি তো চিরদিনের জন্যই আমার কাছে আসছো, ওইটুকু ধৈর্য ধরা যায়। রুচিও হাসলো। করবো ছেলে মানুষই। লোকে কি ভাববে, ছেলে মানুষই হয়ে যাবে কিনা? এসব সাত পাঁচ ভেবে ভেবে করা হয়নি অনেক কিছু। ইদানিং সেই সবকিছু করতে ইচ্ছে করে। ছেলে মানুষইও। শিওর? কথা ফিরিয়ে নেবে না তো? আসছি কিন্তু। রুচি পার্লার থেকে বের হয়ে অদূরে মাহমুদকে দেখতে পেল। কাছাকাছি এসে বলল, শুধু তো ভূত না, নার্ভাসও দেখাচ্ছে। কি হয়েছে? রুচি মাথা নাড়ল, বলল, চলো হাঁটি, বাসা তো কাছে। এটা কি আরেকটা ছেলে মানুষের ইচ্ছা পূরণ? হুম। মাহমুদ পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল, কি হয়েছে? ভাবছি, অনেক কিছু ভাবছি কয়েকদিন ধরে। যত সময় এগিয়ে আসছে তত বেশি টেনশন লাগছে। কি এত ভাবছো? টেনশনে কপালে কয়েকটা ভাঁজ ফেলে রেখেছো? ভাবছি অনেক কিছু। এই যেমন, আমি কি সত্যিই কোনোদিন তোমাকে ভালোবাসতে পারবো? সুখী হতে পারবো? নাকি ভান করছি সব?
শুধু ভালো আন্ডারস্ট্যান্ডিং বা আমাদের এই ভালো বন্ধুত্ব কি যথেষ্ট হবে? এইসব চিন্তায় আমার খুব অস্থির লাগছে। যত সময় এগিয়ে আসছে ততই ভয় করছে। মাহমুদ হাসল, শান্ত শব্দে বলল, আমি ব্যাংকার, দেনাপাওনার হিসাব খুব ভালো বুঝি। কোন দেনা সুদ সহ ফেরত আসবে আর কিভাবে ফেরত পেতে হবে আমি খুব ভালো করে জানি। আমার সময় মতো আমি আমার পাওনা বুঝে নেব। তোমাকে চিন্তা করতে হবে না। রুচি আশ্বাস পাওয়ার আশায় বলল, সত্যি আদায় করে নিতে পারবে? আমি ভালোবাসা চাই, ভালোবাসতেও চাই। না পারলে কি বকবে? আমি কিন্তু বয়সে বড় হই অনেক। আমাকে বকা যাবে না। বয়স্ক মানুষকে সম্মান দিতে হবে। রুচি মুখ বাঁকালো। আচ্ছা, বয়সে ছোট বলে বকা খাওয়ার ভাগীদার শুধু আমি? এটা কেমন কথা হলো? সত্যি কি রেগে গেলে নাকি এইটুকু কথাতে? কথা যতটুকুই হোক, রাগিয়েছ যখন রাগ ভাঙাও। মাহমুদকে অসহায় দেখালো, হাত কষলে বলল, কি করলে রাগ ভাঙবে? রুচি হেসে ফেলল, অকারণ রাগ করে দেখলাম কেমন লাগে। ভালোই লাগে কিন্তু। বেশ, আইসক্রিম খাওয়া। এই শীতে আইসক্রিম? এটা কি তোমার আরেকটা ছেলে মানুষই প্রজেক্ট? হলোই বা, আমার তো অনেক ভালো লাগছে এসব ন্যাকামো করতে। মাহমুদেরও খুব ভালো লাগছে এই উচ্ছ্বাস ভরা রুচিকে দেখতে। কিন্তু সেই কথাও বলল না। কিছু ভালো লাগা প্রকাশ করতে নেই। বুকের মধ্যে পুষে রাখতে হয় কিছু অনুভূতিকে। কিছু কথা বলবার জন্য অপেক্ষা করতে হয় সুন্দরতম সময়ের। কিন্তু অপেক্ষা যে দুরূহ হয়ে আসছে, সেই কথা কি রুচি জানে? মাহমুদ সন্তর্পণে একটা হাত বাড়িয়ে দিল রুচির দিকে। রুচিকর হাতটা ধরবে একটু? সামনের দুটো দিনের সমুদ্র সমান অপেক্ষা পেরিয়ে যেতে তবে কিছুটা কম কষ্ট হতো। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।